ছবিটা নেই, কোথায় আছে? কুইক অ্যাক্সেসে গিয়ে দেখি। ডাউনলোডের ভিতরে আছে। আমি নেই, আগে দেখেন পরে আপনারা করেন। কোথায় ছবি ডাউনলোড হলো? আবার দেখি ছবিটা কই ডাউনলোড হলো। এই ছবিটা আমি ওপেন করলাম, ঠিক আছে। এখন এই ছবিটার কিছু অংশ যদি আমরা কেটে বাদ দিতে চাই, ওপর বা নিচ বা আশপাশ, তখন আমরা ক্রপ টুলসের ব্যবহার করব। ক্রপ টুলস ব্যবহার করে ক্রপ টুলস সিলেক্টের সঙ্গে সঙ্গে চারপাশে কিছু পয়েন্ট চলে আসবে। এই পয়েন্টের মাধ্যমে যে কোনো জায়গা আমরা কম বেশি করতে পারবো। স্যার এই ক্রপ টুল দিয়ে না ভিজিটিং কার্ডও কালার করা যায়, অন্য কালার দিয়ে দেখেন ক্রপ টুলস দিয়ে আমরা এভাবে এইটুকু অংশ কেটে বাকি অংশ বাদ দিতে পারবো। এখানে জাস্ট এরকম সিলেক্ট করার পরে একটা ইন্টার চাপবো বা উপরে সিলেক্ট বা ডিসিলেক্টে ইন্টার চাপবো, তাহলে এটা হয়ে যাবে, ক্রপ হয়ে যাবে, মানে আশপাশ থেকে কেটে গেল। এখন এটা আরো অনেকভাবে করা যায়। আমি হয়তো এই যে ক্রপ টুল সিলেক্টের পরে উপরে দেখেন একটা অপশন আসবে, এখান থেকে আমি হাইট ওয়াইড দিতে পারবো। তার আগে যেটা আছে সেখানে দেখেন রেশিও আছে, স্কোয়ার। এখানে দিলে কি 1 × 1 মানে কি স্কোয়ার হবে। হাইট এবং ওয়াইড হাইট ওয়াইড দুই দিক থেকে সমান হবে। দেখেন দুই চার দিক থেকে সমান হয়েছে, হাইট এবং ওয়াইড দুটোই সমান। ইন্টার চাপ তো এখন আমার যদি স্কোয়ার দরকার পড়ে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। আচ্ছা, এখানে আরো রেশিও আছে, অনুপাত। 4:5 মানে হচ্ছে 8:10 একই কথা। এই বিভিন্ন ছবির সাইজের মাপের উপর ভিত্তি করে এখানে কিছু রেশিও আছে। এটা 4R সাইজের রেশিও। এখানে ক্লিক করলে এটা 4R সাইজ হবে, ঠিক আছে। 4R সাইজের রেশিও 4:6, এটা হচ্ছে 4R সাইজের রেশিও, বা 2:3 বলতে পারেন। 2:3 বা 4:6, এটা হচ্ছে 4R সাইজের রেশিও। এখানে অটোমেটিক পড়ে গেছে দেখেন হাইট ওয়াইডের ক্ষেত্রে। আমরা এখানে কাস্টমও দিতে পারি। এখানে আমরা কাস্টমও দিতে পারি। এখানে আমরা দেই পিক্সেল হিসাবে দিতে পারি 500 পিক্সেল বাই 300 পিক্সেল। ওয়ালাইকুম আসসালাম। আটশো বাই 1000। এইভাবে আমরা কাস্টম হিসেবেই ওইখানে আমরা ক্রপের সাইজ দিতে পারি, দিয়ে ইন্টার চাপবো, ওটা ক্রপ হয়ে যাবে। আশপাশ থেকে বাদ গেল। হ্যাঁ, আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবো ইনশাল্লাহ। তাহলে কি করলাম, আমি ক্রপ টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি এখানে আমার চশমা দরকার, হ্যাঁ, এখানে অরিজিনাল রেশিও মানে ছবির যে মূল রেশিও আছে সেই রেশিও আছে। এই রেশিও অনুযায়ী এ ছোট বড় করতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে আছে কি 1/1, এটা 1/1 মানে হচ্ছে গিয়ে স্কোয়ার। হোয়াইট এবং হাইট দুটা স্কোয়ার। এভাবে কেটে ফেলবে ছবিটাকে। এটা সিলেক্ট করার পরে জাস্ট আমরা ইন্টার চাপবো, তাহলে দুই পাশ থেকে কেটে স্কোয়ার একটা ছবি নিল। আমাদের অনেক সময় বিভিন্ন সাইজের ছবি দরকার পড়ে, বিভিন্ন রেশিও বা অনুপাতের ছবি দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। এখান থেকে আমরা যদি আনকনস্ট্রেইনড যদি সিলেক্ট করে দেই, তাহলে এটা আমরা যে কোনোভাবে কম বেশি করতে পারবো। কিন্তু যদি কোনো রেশিও সিলেক্ট থাকে সেটা করতে পারবো না। ক্রপ টুল সিলেক্ট থাকার পরে যে কোনো একটা রেশিও দেখেন, এটাকে ছোট বড় করতে পারবো না ওইভাবে, ও রেশিও অনুপাতেই ছোট বড় হবে।
যদি কোনো রেশিও এখান থেকে সিলেক্ট করে দেই, এ সবসময় ছোট বড় রেশিও অনুপাতেই হবে। স্যার রেশিও কি? রেশিও হচ্ছে অনুপাত। মাপ। অনুপাত এখানে অনুপাতটা দিয়ে দিলাম হাইট 1 ওয়াইড 1, তার মানে কি দুই দিকে সমান হবে। অনুপাত যত বড়ই করেন যত ছোটই করেন, আপনি যদি ওয়াইড 200 পিক্সেল দেন তাহলে ও হাইটটাও 200 পিক্সেল ধরে নেবে অটোমেটিক, কারণ রেশিও অনুপাতটা সমান সমান। যদি এখানে 1 দেন রেশিওতে, এখানে যদি আপনি দেন 1 আর পরেরটাতে যদি দেন 2, তাহলে সে সেই অনুপাতেই রেশিওটা নেবে। 1 আর 2 1 আর 2, এইদিকে 1 নিচে আর এদিকে 2, আপনি ছোট বড় করেন ওই অনুপাতেই সে ছোট বড় করবে, করে ক্রপ করবে। আর যদি আপনারা চাচ্ছেন যে না আমি নিজের ইচ্ছা মতো বসাবো কাস্টম, সেক্ষেত্রে সেটাও বসাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওপরে আনকনস্ট্যান্ট এটা সিলেক্ট রাখতে হবে। মানে নিজের ইচ্ছা মতো। এটা নিজের ইচ্ছা মতো উপরে নিচে না করলেও তো নিজের ইচ্ছা মতো করা যায়, জাস্ট খালি ক্রপ টুল দিয়ে সেটাই তো দেখলাম। না, যদি রেশিও সিলেক্ট করেন তারপরে যদি ওটা না করেন তাহলে হবে না। না হয়তো এই তো কোথায়? আমি তো ওটা করিনি স্যার। আমি একটা পিকচার নিলাম, নেওয়ার পর জাস্ট খালি ক্রপ টুলে ক্লিক করে এই তো আমি ইচ্ছা মতো টানতে পারি। এই তো স্যার আমি এটা সিলেক্ট করিনি। ও প্রথমে করেননি ওই জন্য, রেশিও আগে হ্যাঁ। সিলেক্ট করেন। ওটা সিলেক্ট করে রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, এবার আর একটা বিষয় দেখাই। এটা তো গেল এইভাবে ক্রপ করার বিষয়। স্যার আসছে। আমরা ক্রপ টুল সিলেক্ট করার পরে দেখবেন এই যে রেশিও দেওয়ার পরে একটা অপশন আছে, এটা বলা হয় স্ট্রেইটেন। মানে আমরা এখানে যদি এর আইকনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে রেশিও দেওয়া আছে। ক্রপ টুলস রেশিওটা হটাই দেই, অরিজিনাল রেশিও দেই, ঠিক আছে। এখন যদি স্ট্রেইটেনটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখবেন একটা কার্সারের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, একটা রুলারের মতো চিহ্ন আসবে। এটাতে ধরে আমি দিগন্ত রেখাটাকে আমি সোজা করতে চাচ্ছি, একটু বাঁকা আছে মনে হচ্ছে, উপর থেকে নিচের দিকে আসছে। এটাকে আমি সোজা করার জন্য জাস্ট এখান থেকে ধরে এইদিকে ড্র্যাগ করব, ওটা এমনি সোজা হয়ে যায়। এই যে অটোমেটিক সোজা হয়ে গেছে। স্যার ওটাতে শুধু ক্লিক করা, হয়তো স্ট্রেন অর সামথিং এখানে তো এখানে দেখা যাচ্ছে না। স্ট্রেটনার, স্ট্রেটনার মানে সোজা। ও ওকে ওকে স্ট্রেটনার। স্ট্রেটনার যেটা সোজা করে দেয়। হ্যাঁ স্ট্রেটনার। স্ট্রেট মানে সোজা, স্ট্রেট মানে যেটা সোজা করে দেয়। স্ট্রেটনার চুলের স্ট্রেটনার। হ্যাঁ, এখানে এই আইকনে ক্লিক করব, ক্লিক করে জাস্ট এইভাবে ড্র্যাগ করব, ড্র্যাগ করে ছেড়ে দেবো, এই সোজা করে দেবে। আমি ট্র্যাক করাও যদি দেখা হয় তারপর সোজা হয়ে যাবে না, ওই অনুযায়ী হবে। আমি তো এখানে ক্লিক আপনি যদি এইদিকে বাঁকা ড্রাগ করলেন, এইদিকে বাঁকা, উপর থেকে নিচে বাঁকা ড্রাগ করলেন, ওইভাবেই স্যার কাজ করে দিল। আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমি ড্র্যাগ করার পর নিচেরটা একটা সাইজের আসবে, মাঝখানে যেটা সেটা কি অন্য সাইজের আসবে যেরকম দেখাচ্ছে? এখানে যেরকম দেখাচ্ছে সেরকমই আসবে, ওই ভেতর থেকে ওই সাইজটা ধরে নেবে। মানে শুধু যেটুকু আমি ক্রপ করে নিছি ওটা একটু উজ্জ্বল দেখাবে, বাদ বাকি ওটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখাবে। দেখাবে। এখন ইন্টার চাপলে ওগুলো ডিলিট হয়ে যাবে, ওগুলো ইন্টার চাপলে ওগুলো ডিলিট হয়ে যাবে, ভিতরেরটাই থাকবে শুধু। ও না, হ্যাঁ করা যাবে, পারবো ব্যাকগ্রাউন্ড দুইটা মিলারে কাজ করলেই তো হবে। অনেক সময় ছবি টবি উঠানোর পরে দেখবেন যে আপনার ছবিটা একটু বাঁকা হয়ে উঠেছে, হ্যাঁ, ওটা এখানে সোজা করবেন কিভাবে? আগে করা যেত, একটু সমস্যা হতো, একটু বেশি কাজ করা লাগতো, কিন্তু এরা করছে কি একটা টুলসই দিয়ে দিছে বা অপশন বা প্রপার্টিস দিয়ে দিছে, যে প্রপার্টিসের মাধ্যমে খুব সহজে আমরা এই দিগন্ত রেখাকে একটু সোজা করে দিতে পারি। এখন এটা নিখুঁতভাবে সোজা হয়ে গেল স্যার দিগন্ত এমনি রেখাটা। একটা বাঁকা একটা পিকচার নিয়ে সোজা করে দেখেন, একদম বাঁকা টাকা। আচ্ছা, বাঁকা পিকচার, বাঁকা পিকচার কই পাবো এখন? স্যার আছে, আমাদের এখানেই আছে, আগের ইমেজ গুলো নাই, ওই ইমেজেই আছে। কোনটা বাঁকা? আচ্ছা, ফাইল, ওপেন। হ্যাঁ সাথী ওই আপনার সাথে আরেকজনের নাম কি? নাহিদা। নাহিদা।
ও আজকে আসবে না ইমেজটা কই ওটা মেবি ডেস্কটপে ছিল ওই তো কোনটা আরো নিচে থেকে আছে বাঁকা পিকচার আছে না কোনটা বাবা পিকচার ও এই পিকচারই নেই নিয়ে আমি এটা ভাঙা করে দিই মানুষের ওই একটা মেয়ে এরকম করে ফ্রুট জুস খাচ্ছে না ওটাও কিন্তু বাঁকাই আমি এটা ভাঙা করে দিই আগে এখন এটা আবার সোজা করি স্যার আমিও তো আরেকটা তো আসেনি ও স্যার ড্র্যাগ করে আছে সব আছে সব হয়েছে মনে করেন এটা বাঁকা ছবি একটা জাস্ট মনে করেন এটা বাঁকা হয়ে গেছে ছবি ওঠানোর সময় বাঁকা হয়ে গেছে এটাকে সোজা করার জন্য আমরা কি করব স্ট্রেটনার নেব নিয়ে এই যে দিগন্ত রেখা বরাবর যেটা আছে সেই বরাবর আমি ড্র্যাগ করে এই পাশ থেকে এই পাশ নিয়ে যাব নিয়ে যাওয়ার পর ছেড়ে দিলে এ সোজা হয়ে যাবে ইন্টারসেপ্ট ও সোজা করে দিল বোঝা গেছে সুন্দর না খুব এটা আগে একটু ঝামেলা করে কাজ করা লাগতো কিন্তু এখন এটা খুব সহজেই হয়ে যায় এটা আছে অরিজিনালটা সিলেক্ট করে রাখলাম এটা দিয়ে মাছ বরাবর বাঁকা ছিল বাঁকাই আছে দেখে পিকচার নিয়ে দেয় ওই পিকচারটা এখানে নাই আমার এখানে বাঁকা ছিল আমি কিন্তু সোজা করে দেখে মনে হচ্ছে যে আসলেই বাঁকা ছিল বাঁকাটাকে সোজা করা না বাঁকা করার মতো না বাঁকা করবো কি হবে বাঁকা সোজা জাস্ট এখানে ক্রপ টুলসে সিলেক্ট করবেন সিলেক্ট করে স্ট্রেটনার সিলেক্ট করবেন করে যে বাঁকা করবেন এরকম করে ক্লিক করবেন বাঁকা করে ইচ্ছা মতো বাঁকা করে ড্র্যাগ করবেন এই যে বাঁকা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ দেন এখন সোজা করে দেন এইটা দেন এন্টার চাপেন হ্যাঁ এখন সোজা ওইটাতে আবার আবার স্ট্রেটনার সিলেক্ট আবার এই দিগন্ত রেখা বরাবর স্ট্রেট একটা ঠিক আছে একটু বড় করে দেই আবার আগে চলে আসলো স্যার আমার ক্রপ করার পর মনে হচ্ছে যে না আমার প্রয়োজন পড়তেছে না ক্রপ করা আমি আমার আগের অবস্থাতে ফিরে যাবো তখন কন্ট্রোল জেড চাপবেন পিছন দিকে যাবে জেড না দিয়ে একদম ক্রপ উঠে যাবো ক্রপ টুলসে সিলেক্ট করার পরেও ক্রপের আগের হিস্টোরিগুলো থেকে যায় এখন হচ্ছে গিয়ে ডিলিট ক্রপ পিক্সেল যদি এখানে ক্লিক করে তখন ওটা গায়েব হয়ে যায় তাছাড়া আগের জিনিস থেকেই যায় এই জায়গায় যদি আমি ক্লিক করে যদি এখন ইন্টার চাপি তাহলে আগেরগুলো চলে গেছে এখন ক্রপ করার সময় আগের জিনিসগুলো ফেরত আসবে না এখন দেখেন ফেরত আসতেছে না কিন্তু এর আগে ওটা যদি সিলেক্ট করার আগে যদি যেগুলো আমি ক্রপ করছি সেগুলো আগে ছিলই ও এই যে আগে যে আমি ক্রপ করছি না এগুলো দেখেন ক্রপ টুল সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে ক্লিক করলাম দেখেন আগের জিনিসগুলো আছেই কিন্তু দেখা যাচ্ছে ঝাপসা এগুলো কিন্তু আছে কারণ কি আমি এখানে ডিলিটে এখানে সিলেক্ট ছিল না যখন আমার দরকার নাই আর আমি এডিট করব না একে ফাইনাল করে ফেললাম তখন দিয়ে আমি ওটাতে ক্লিক করতে পারি আমি এখান থেকে একটা নিলাম নেওয়ার পরে এটা বড় করে দিলাম দেওয়ার পরে ইন্টার চাপলাম ঠিক আছে এখন এখানে ক্লিক করার পরে আবার এটা নিলাম নিয়ে একটু বড় ছোট করে দিয়ে ইন্টার চাপে দেখেন আশপাশে যেগুলো আছে সেগুলো গায়েব হয়ে যাবে
আর খুঁজে পাবেন না। আর যদি কন্ট্রোলতে গ্রেড করি তারপরেও এটা থেকে যাবে। না কন্ট্রোল ওটা যে চাপটা পিছন দিকে যাবে, হিস্টোরিতে যাবে, মানে ওটা আসবে। ওটা আসবে, কিন্তু এখন নাই, এখন নাই, এখানে এস আর হচ্ছে গিয়ে রাখিনি। এছাড়া আর একটা অপশন আছে, সিসিতে আছে, যাদের সিসি আছে তারা দেখবেন উপরে একটা কন্টেন্ট অ্যাওয়ার্ড নামের একটা অপশন আছে। কন্টেন্ট অ্যাওয়ারে ক্লিক করার পরে যদি এটা ড্র্যাগ করে সাইডে নিয়ে যান, দেখবেন অটোমেটিক্যালি ওই জায়গাগুলো ফিল করে নিচ্ছে। এই এখানে নাই, কিন্তু ইয়াতে আছে, সিসিতে আছে, ক্রিয়েটিভ ক্লাউড যেটা সেটাতে আছে। ওই যে ওনারটাতে দেখেন, ওনার আজকে 3D অ্যানিমেশন দেখান। 3D 3Dর কাজ এখানে নাই, ইলাস্ট্রেটরে। ও তাহলে এখানেও তো হবে। এখানে হয়, কিন্তু এখানে ঝামেলা, এখানে এত ঝামেলা হবে, আমি তো মাথা নষ্ট হয়ে যাবে। শিখে দিছি। ইলাস্ট্রেটর খুব ইজিলি করা যায়। ওই কালকে এখানে এটা আবার পাওয়ার অফ হয়ে যাবে, ওখানে করছিল, আমি ওর থেকে এটা শিখে নিছি। পাওয়ার যদি অফ হয়ে যাবে, আস্তে থাকতে করে ঘুরাইন না। হ্যাঁ হয়, 3Dর কাজ করা যায় এখানে, এখানে 3Dর কাজ করা যায়, সুন্দর সুন্দর কাজ করা যায়। হ্যাঁ ওই তো ওই কালকে করলো, তা আমি ওর দেখে আসছি। এখানে এটাতে 3D নাই, দেখেন উপরে আমার 3D অপশনই নাই। এটা স্যার নিয়ে আসা যায় তো, 3D অপশন তো আমারও ছিল না, আমি নিয়ে আসছি। তাই? ওটা হ্যাঁ রাইট বাটনে ক্লিক করার পরে ওটা আসে। ওটা ফার্স্টে আমার এখানেও ছিল না, মেনুতে ছিল না। না একদমই ছিল না। এই তো এরকম রাইট বাটনে ক্লিক করলে 3D ওই একটা অপশন আসে, তখন ক্লিক করলেই আসে। ওটা আমারও ছিল না একদম। এটা সম্ভবত ইয়াতে আছে, আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মানে আলাদাই আছে। স্যার না না আলাদা না, এটাও না 3D ছিল না, শুধু লেয়ার আর হচ্ছে ওই তো চ্যানেল নাকি ওটা না, আপনি আপনার গুলাতে এটা এটা ইয়া সবগুলোতে 64 বিট দেওয়া আছে, এখানে 32 বিট দেওয়া আছে, এখানে এখানে আসবে না। আপনি তো 32 বিটের গুলোতে আসে না, 64 বিটে আসে। ওটা ক্রপ টুলটা সিলেক্ট করে বাদ দিয়ে আপনি ওটা রাইট বাটনে একটা ক্লিক করেন, দেখি আসে। কোথায় রাইট বাটন? ওটা পিকচার এই পিক্সেল হয় না তো, আপনার তো নাই। আসবে না। হ্যাঁ এটাতে আছে, এটাতে নিয়ে আসা গেছে। ওটা নাই। বুঝতেছি না। ওনারটা তো থাকবেই, উনি হচ্ছে গিয়ে ইয়া দিছে, সিসি দিছে। আচ্ছা ওনারটাতে দেখেন, যে কন্টেন্ট আওয়ার সিস্টেম আছে ওনারটাতে, একটু দেখে নিন তাহলে হবে। যাদের সিসি আছে তারা পারবেন। হ্যাঁ হয় না কি কন্টেন্ট আওয়ার 3D? 3Dর কাজ হয়, কিন্তু এগুলোতে হ্যাং হয়ে যাবে আপনার যদি হচ্ছে ভালো যদি প্রসেসর না হয় না। এই ফটোশপের 3Dর এত বেশি ভ্যারাইটি, এত অনেক কিছু করছে যেগুলো অনেক ঝামেলা। ইলাস্ট্রেটরে যেটা অনেক সহজ হবে। হ্যাঁ ইলাস্ট্রেটরে 3Dর কাজ করার পরে আমরা ফটোশপেও শিখবো, কিন্তু আগে ইলাস্ট্রেটরে সহজটা শিখবো। আমি ঠিক করছি কি যে এখানে আমি করব কি ফটোশপে শুধু ফটো এডিটিং এর কাজগুলো শিখবো, আর ইলাস্ট্রেটরে গিয়ে আমরা কম্পোজিশনের কাজগুলো করব। আমরা ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড, তারপরে যে শেপ ডিজাইন, এই কাজগুলো আমরা ইলাস্ট্রেটরে শিখবো সব। ওকে স্যার। তারপরে আমরা ওই জিনিসগুলো আবার এখানে এসে শিখবো, কিন্তু তখন এখানে ইজি হবে। কিন্তু এখানে যে কাজ করতে প্রায় আধা ঘন্টা লাগবে, ইলাস্ট্রেটরে ওই কাজটা করতে আমার লাগবে মাত্র 3 মিনিট, মানে 10 গুণ সময় কম লাগবে একই কাজে। তাহলে এত সময় ধরে কাজ করার দরকার নাই তো আমার। আমরা এই জন্য এখানে শুধু ফটো এডিটিং এর কাজ শিখবো, এবং বাকি যে আমরা লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, এই সবগুলোর কাজ শিখবো ইলাস্ট্রেটরে। আমরা এবার শিখবো, আমরা তো ব্রাশ টুলসের কাজ শিখছি, ব্রাশ টুলসের কিছু প্রপার্টিজ দেখছি না। এখানে কি দেখছি যে আমরা ব্রাশের সাইজ কম বেশি করতে পারি, ব্রাশের হার্ডনেস কম বেশি করতে পারি, ব্রাশের মুডের চেঞ্জ করতে পারি, তারপরে হচ্ছে এখানে অপাসিটি বা ফ্লো আছে কম বেশি করতে পারি।
ফাউন্ডেশন থেকে তো ফর্মগুলো ডাউনলোড দিলাম ওটা ফর্মগুলো দেখাতে ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা, ওটা দেখাবো। ওটা আমি ইলাস্ট্রেটরে দেখা যায়, টাইপের সব কাজে ইলাস্ট্রেটরে দেখানোর পরে আবার এখানে আসতে, এখানে শুধু ফটোর সব কাজ দেখাই দেয়, ফটো এডিটের সব কাজ এখানে দেখাই দেয়। এদেরকে টাইপ টুলস দেখাইতে গিয়ে এরা ভিমরি হয়ে গেছে প্রথম ব্যাচে। এখানে যে যে ইয়াগুলো আছে, এক কাজ নানাভাবে করা লাগে। ইলাস্ট্রেটর করবো আমরা, ফটো এডিটিং শেষ করে ইলাস্ট্রেটর করবো, সুন্দর হবে। কঠিন ভাবে শিখবো না, আমরা ইজি ভাবে শিখবো। এতে আপনাদের অনেক ইজি হবে। ওকে স্যার। আচ্ছা, ব্রাশ টুলসের যে প্রপার্টিসগুলো ছিল না, সব টুলসে একই প্রপার্টিস এখন থেকে পাবো আমরা। যে কোনো টুলস সিলেক্ট করি, দেখেন ওই প্রপার্টিসগুলোই থাকবে। পরের যে টুলসগুলো আমরা কাজ করব, সবগুলোর প্রায় একই প্রপার্টিস আছে, ঠিক আছে? দেখেন সবগুলোর প্রায় একই প্রপার্টিস আছে। ওপরের অপশন প্যানেলে দেখবেন প্রায় সবগুলোর একই প্রপার্টিস। এই জন্য আমরা ব্রাশের কাজটা আগে শিখলাম। পেন টুল তো সেই কঠিন বুঝতে পারবেন। এবার আমরা একটা কাজ শিখি, দেখেন এটাকে বলা হয় হিস্টোরি ব্রাশ টুলস। কোনটা স্যার? ব্রাশের মধ্যে আমরা অনেক সময় করি, ব্রাশের কাজ করতে গিয়ে হিস্টোরি ব্রাশ টুলস সিলেক্ট করি, সিলেক্ট করে কাজ করি, কাজ হয় না। কি জন্য হয় না, কি জন্য হয় না? হিস্টোরি। এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলস, দেখতে একই রকম। হ্যাঁ হ্যাঁ, হিস্টোরি ব্রাশ টুল পাইছি। আচ্ছা, এর জন্য আমরা একটা ছবি ওপেন করি, এটা ডিলিট করে দেই। আচ্ছা, ওই এই ছবি ওপেন, ফাইল ওপেন, যে কোনো একটা পিকচার তো ওপেন করলেই হয়ে গেল। হ্যাঁ ওপেন করলেই হয়ে গেল। ফাইল ওপেন, ওপেন করার পরে করি কি, যে একটা ছবি নিয়ে আসি। কোন ছবি নিয়ে আসবো? আমার সেম এই ছবি নিয়ে আসলাম, ঠিক আছে? এই ছবিটাই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন একটা কাজ শিখে রাখেন, ইমেজে গিয়ে মুডে গিয়ে দেখবো যে আমরা যে ইমেজ মুড নিয়ে কাজ করবো, RGB, CMYK, ল্যাব, গ্রে স্কেল, এগুলো আছে তাই না? এগুলোতে গিয়ে প্রথমে এই জিনিসটাকে গ্রে স্কেল করে দেই, ডিসকারেজ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, তাই না? স্যার বুঝে নি আরেকবার। এই ইমেজে গিয়ে মুডে গিয়ে এটাকে গ্রে স্কেল করে দিলাম, সাদা কালো। গ্রে স্কেল মানে সাদা কালো করে দিলাম। ওখানে ব্ল্যাক এন্ড হোয়াইট কেন? এটা সাদা কালো হয়ে গেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, গ্রে স্কেল মানে সাদা কালো। ইমেজ মোড গ্রে স্কেল। গ্রে স্কেল, ইয়েস সাদা কালো হয়েছে। ইয়েস ইয়েস। আবার ইমেজে গিয়ে মুডে গিয়ে এবার আবার RGB করে দেই, ইমেজ মোড RGB। RGB। RGB তো পারলাম না। হ্যাঁ পাইছি পাইছি, RGB কালার। এখন হিস্টোরি ব্রাশ টুল সিলেক্ট করে ব্রাশ টুলসটা বড় করে দেই। তো আসলো না, ওটা যে ও আসবে না তো? আপনার আসছে আসেনি, ওটা RGB হয়েছে, কালার মোড RGB হয়েছে, কিন্তু আমার ছবি তো সাদা কালোই ছিল। এখন কোনটা হিস্টোরি ব্রাশ সিলেক্ট করব? হ্যাঁ, সিলেক্ট করেন। ওকে। সিলেক্ট করার পরে এটাকে বড় করে দেন। ব্রাশের সাইড বড় করা শিখছেন না? হ্যাঁ একইভাবে এটা বড় করতে হবে। অল্টার চেপে রাইট বাটনে ক্লিক করে, অল্টার চেপে রাইট বাটনে ক্লিক করে এরকম ড্র্যাগ করলে বড় ছোট হয়, উপর নিচ করলে হার্ড এবং সফট হয়। ও এমনি তো কালার আসতেছে, আমি বড় ছোট আর রাইট বাটন, হ্যাঁ এটাকে আমরা ছোট করে দেই, একটু করে দিয়ে সূর্যের মাপে করে নেই দেখি। দিয়ে এখানে যদি আমি একটা ক্লিক করি, এ করলো কি হিস্টোরিতে ফেরত গেল যে আমার প্রথমে ছবিটা কি কালারে ছিল। যেখানে ক্লিক করতেছি সেই জায়গার কালারটাও ফেরত নিয়ে আসতেছে। পুরোটা ব্রাশ করে দিলে তো আগের মতোই হয়ে গেছে। পুরোটা ব্রাশ দিলে আবার হিস্টোরিতে ফেরত যাবে। আমি করে দিছি অলরেডি। আমার যে যে জায়গায় দরকার আমি সেই সেই জায়গায় একটু করে ও রাখবো। মানে আপনি পুরোটা করবেন না? না, আমি একটু সুন্দর করার জন্য ওকে ওকে আমি অপাসিটি একটু কমাইবে, একটু রাখবো, সব জায়গায় আমি করব না। ইমেজ মোড এখন আপনি কি করছেন? ব্রাশের একটা সিলেক্ট করে নিছেন, একটু কম বেশি করে দেখেন এইরকম করে দেন, হালকা। খালি সূর্যটাকেই শুধু আমি কালার দিলাম বেশি, আর বাকি সবগুলোতে একটু হালকা দিছি। এটাতে আরো চমৎকার কাজ করা যায়। ফাইল ওপেন, একটা ছবি নেই, ঠিক আছে? আমি ব্রাশ টুল সিলেক্ট করলাম, ব্রাশ টুল সিলেক্ট করার দরকার নেই, আমি ফরগ্রাউন্ড কালার নিলাম।
ফরগ্রাউন্ড থেকে একটা কালার নেই, এখান থেকে একটা ছবির থেকে একটা কালার নিলাম। ওকে, নেওয়ার পরে করলাম কি, ব্রাশটা বড় করে এখানে ব্রাশ করে দিলাম, এইভাবে হার্ডনেস বাড়ায় দিয়ে ব্রাশ করে দিলাম। স্যার আমি 8 GB কালার ওটা করে নিছিলাম না, আমি তারপর ব্রাশ টুল সিলেক্ট করতেছি, ওটা জাস্ট ফেল লেখা মিস নেয়। এইভাবে আমি হচ্ছে কালার করে দিয়েছি। আর একটা ছবি নিচ্ছি, দেখেন আমি জাস্ট একটা ছবি ওপেন করে এরকম রং করে দিছি। ওই তো আগে সাদা কালো করে নিছে। হ্যাঁ, না সাদা কালো করে নিইনি, এমনি রং করে দিছি। স্যার আমাদের কাজে হচ্ছে না। হবে হবে, দেখে নেন তারপরে করেন, আগে দেখে নেন তারপরে করেন, আমি আপনাদের হেল্প করব, কোনো সমস্যা নাই। এখান থেকে দেখেন আমি এখন হিস্টোরি ব্রাশ টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একটু সুন্দর দেখে ব্রাশ নেই, যে ব্রাশে একটু আছে, কারিশমা আছে। স্যার তাহলে ওই তো ধোঁয়ার গুলো নেন, ওইটা অনেক ভালো লাগে ধোঁয়া। ধোঁয়া দেবো না পাতা দেই? আচ্ছা পাতা দেন। এখানে আমাদের পাতা আছে না? হ্যাঁ অনেকগুলো পাতা আছে। দেখি তো পাতা পাই কিনা। এই যে পাতা পাইছে একটা। এটা কি সাইজ? হয় নাকি জন্য পাতা বড় হয়, অপাসিটি কমে আছে। আমি পাতাতে যেখানে যেখানে ব্রাশ করতেছি সেখানে সেখানে সে পূর্বের কালারে ফেরত যাচ্ছে, প্রথমে যে ছবিটা ছিল সেই জায়গায় ফেরত যাচ্ছে। বুঝতে পারছেন কি? মানে এটা হচ্ছে ওই তো হিস্টোরি ব্রাশ টুলের এটা দিয়ে কাজ। হ্যাঁ, এটা হিস্টোরি ব্রাশ টুলস এর মাধ্যমে এই কাজটা আমি করলাম। কি করছি আবার, মানে এটা হচ্ছে কালার মোডও চেঞ্জ করতে হবে না, কিছু করতে হবে না আমি করলাম কি, জাস্ট কি করছি দেখেন, আবার দেখেন। হ্যাঁ শিওর। ফাইল ওপেন, ছবিটা ওপেন করলাম, ছবিটা ওপেন করার পরে করলাম কি, ব্রাশ টুলস নিলাম, নেওয়ার পরে ব্রাশ টুলস, স্যার ওটা না আমি হ্যাঁ ব্রাশ টুল নেওয়ার পরে একটা কালার নিলাম, যে কোনো একটা কালার আপনি নিতে পারেন। আচ্ছা ভালোই হলো। হ্যাঁ এটা দিয়ে দেন, জাস্ট খালি ব্রাশ করে দিন। একটু কালারই নেই, এখান থেকে কালার নিলাম, আর একটা কালার নেই। মানে 3-4টা কালার। হ্যাঁ একটু, এটা জানেই না যে পিকচার নিয়ে আমরা এত কিছু করতেছি। তারপরে হচ্ছে আরো নেই, এখান থেকে আরো কিছু কালার নেই, একটু এই দিকে থেকে রেড টাইপের। হ্যাঁ হ্যাঁ এটা দেন, এটা দেন, এটা কি জানি কালার বলবে, কয়েকটা পাতলা কালার পাতলা। ফার্স্টে কালার ছিল ব্লু কালার, ব্লু এইরকম একটা কালার রাখলাম, ঠিক আছে, এরকম একটা কালার রাখলাম। এখন আমি করব কি, ব্রাশ হিস্টোরি টুলস নেব। হিস্টোরি টুলস করবে কি, এখন তো পরে কালার দিছি, আগে তো ওই মানুষের ছবি ছিল প্রথমে, তাই ছিল না? এখন হিস্টোরি দিয়ে যখন এখানে ক্লিক করব তখন হবে কি, ওই পেছনের কালারটাতে ফেরত যাওয়া শুরু হবে, পেছনে একেবারে প্রথম যে ছবিটা ছিল সেখানে ফেরত যেতে থাকবে। এখন যদি এখানে আমি ক্লিক করি তাহলে দেখেন ওই জায়গা থেকে পাতা পাতা হয়ে মানে পাতার শেপ নিয়ে ওই ওর জায়গায় ফেরত যাবে। ফেরত সামনে যাচ্ছে। একটা পাতা দেখাবে স্যার, এখন ফুল এরকম এরকম করে দেন তো। হ্যাঁ 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 ওই পাতাটা কি বোঝা যায়? তার মানে স্যার আমার একটা কোশ্চেন, আমরা যে ব্রাশ টুল নেওয়ার পরে যে ধোঁয়া করে দিয়েছিলাম সেটা তো আমরা হচ্ছে হিস্টোরি টুল নিয়েও করে দিতে পারি। হ্যাঁ করতে পারেন একইভাবে, এখানে হিস্টোরি টুলসে আপনার ওই ধোঁয়াটাও ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন রাইট বাটনে ক্লিক করে ধোঁয়া নিয়ে আসি। স্মোক আছে না এখানে? আছে একদম নিচে, ওটাতেও স্মোক নেওয়া হয়েছে। এখানে রেইন এগুলো আসতেছে, এই যে স্মোক। ধোঁয়া হয়ে গেছে পিছনে একদম, একবারে করে দেবো। পিছনে ওই কালার ইয়ে করে না, কালারগুলো থাকে। হ্যাঁ, পিছনে ওই কালারগুলো থাকবে তো। আমরা এইভাবেও ইমেজের সঙ্গে একটু খেলতে পারি।
হিস্টোরি ব্রাশ টুলস দিয়ে আরও অনেক কাজ করা যায়, যেমন কোনো যদি মডেলের ছবি পান, ধরেন এক মামা নিচে ব্রেক দিয়ে রেখে সব সুন্দর মডেলটা সুন্দর দেখতে অনেক মাশাআল্লাহ। ফার্স্টে ব্যাগ মেয়েটা এটাও সুন্দর, পুরো কত বড় ছবি, এটা ছোট ছবি। অনেক সুন্দর সুন্দর দেখতে। এখন আর নেই, সারা হয়ে গেছে। ওটাকে কেন জানি সেলিনা গোমসের মতো লাগতেছে, পাঁচটা পিকচার আমার ওটা অনেক ভালো লাগে। আমি মিসে একটা কারে দিয়ে করছে, ওর থেকে সেলিনা গোমস বেশি সুন্দর দেখতে। দেশে আমার সেই ভালো লাগে সেলিনা গোমস। আমি আর বিশেষ করে ওই হ্যাঁ। কম্পিটিশনের হ্যাঁ? কিসের কাছে আচ্ছা, আমরা যদি নেল পলিশের কালার চেঞ্জ করতে চাই কিভাবে করবো? ওটা তো ওর উপর শুধু ক্লিক করে রাখবো, হয়তো হিস্টোরি মনে আছে ব্রাশ টুলসের কাজ করছিলাম না? এখানে কিন্তু একটা কাজই করছি, আর কিছু করিনি। আইড্রপ এখানে একটা ব্রাশ আছে, কালার রিপ্লেসমেন্ট টুলস, কালার রিপ্লেসমেন্ট টুলস। তো আসে না কেন আমার? ও হ্যাঁ আসছে, কালার রিপ্লেসমেন্ট চুল, হ্যাঁ আসছে। এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যে ব্যাক এই ফরগ্রাউন্ডে একটা নতুন কালার নিতে পারি, এই ধরনের। কালার দিলে ভালো লাগবে না ওই লোকে। হ্যাঁ এটা আচ্ছা, দিলাম। ভালো লাগুক না লাগুক পরের ব্যাপার, আগে দিয়ে দেখি কাজ করে কিনা। ওকে, ছোট করতে হবে। ওয়াও ওয়াও, লিপস্টিকের কালারও তো চেঞ্জ করে দিয়ে যাবে। হ্যাঁ, আমরা লিপস্টিকের কালারটাও চেঞ্জ করতে হবে। আগে সিলেক্ট করে নাও, কুইক সিলেকশন দিয়ে আমি যদি আগে সিলেক্ট করে নিই তাহলে বোধহয় ভালো হবে। হ্যাঁ, বাহিরে চলে গেলে নেল পলিশের সৌন্দর্যই নাই। একটু দেখে আচ্ছা, এখান থেকে এই যে কি করব, ব্রাশে গিয়ে কালার রিপ্লেসমেন্ট টুলসটা নেব, নিয়ে এখানে চেঞ্জ। আমরা তো অনেক ভালো কাজ। আমরা এখানে লিপস্টিকের কালারটাও চেঞ্জ করে দিতে পারি। কি দিয়ে কুইক সিলেকশন টুলস দিয়ে আমরা আগে লিপস্টিকের কালারটা সিলেক্ট করে নেব, যাতে এর বাইরে না যায়। স্যার আপনি একদম অদ্ভুত একটা কালার দিয়ে দিবেন আশা করি। অদ্ভুত লিপস্টিকের কালার, অদ্ভুত মানে কালো দিয়ে দেই। কেন কালোটা খুব চলে, কালো মডেলিংটা পরে সাদা দিলে তো কুষ্ঠরোগী মনে হবে। না স্যার, আপনি ওটাকে ব্রেড কালার করে দেন। ব্রেড কালার তো সুন্দর। স্যার দাঁতের অংশটা ইয়ে করার পাতা রাখবে না। এটা বাদ দিতে হবে। বাদ দিতে হবে না। এই যে অল্টার চেপে এটা বাদ দিচ্ছে, না হলে ওটাও কালার হয়ে যাবে। দাঁত অল্টার চেপে, তাই না? অনেকে লিপস্টিক দিয়ে দাঁত সহ, অল্টার চেপে সেই রকম হয়ে গেলে সমস্যা। অল্টার চেপে বাদ। অল্টার চেপে বাদ দিয়ে দিলাম। এখন এখানে দিতে পারি তো কি, কালার রিপ্লেসমেন্ট টুলসে গিয়ে আমরা এই কালারটাই দিয়ে দেখি, সবুজ গ্রিন কালারটা। আল্লাহ মেয়েদের লিপস্টিকের কালার দিয়ে দিল তো। সেই আল্লাহ, সেলস কালার জীবনে লিপস্টিক কিনবে না মানে কি? অবশ্যই লিপস্টিক কিনবে। সুন্দর হয়েছে, সুন্দর কালার দিয়ে করা যাবে। এটা কি কালো কালার হবে না? না, সব করা যাবে। কি করা যাবে না? কোনো ছবি যদি বলি লিপস্টিক সারা করব নাকি? হ্যাঁ,
ওটা কিভাবে ওটা সিলেক্ট করলে এটা পুরো চেহারায় আপনি মেকআপ করতে আমি পারবেন। কখনো যদি পিকচার উঠাই সেভাবে এটা কি আরো ডার্ক করতে চাচ্ছেন? এখানে এই যে ভুরুটা যদি ডার্ক করতে চান তাহলে কি করবেন? ওটা শুধু সিলেক্ট করে নিয়ে ব্ল্যাক কালার করে দিব না, ব্ল্যাক কালার না, এখানে কোনো কিছু যদি আপনারা স্কিনকে যদি একটু ডার্ক করতে চান কোনো জায়গা, তাহলে আপনারা হচ্ছে কি এখানে একটা দুইটা টুলস আছে, এই তো ডজ টুলস এবং বার্ন টুলস। স্যার ওইটা হচ্ছে সার্চ বাটনের মতো না সার্চ বাটনের মতো আপনারা যদি বার্ন টুল সিলেক্ট করে এখানে যদি ড্র্যাগ করেন তাহলে এটার কালো হয়ে যাবে। বার্ন মানে কি পুড়ে যাওয়া, পুড়ে গেলে কি হয়, কালো হয়ে যায় না? দেখেন এটাকে আমি একেবারে ভুরুটাকে একেবারে ডার্ক করে দিলাম। চুলও তো ড্রাগ করে দিয়ে দেবে হ্যাঁ, আপনি ইচ্ছে করলে চুলগুলো এইভাবে আরো ডার্ক করতে পারেন, চোখের মনিটাকে আরো ডার্ক করতে পারেন, বুঝতে পারছেন? আবার কিছু জায়গায় একটু সাদা রাখলে ভালো হয়। দেখেন বার্ডের ওপরই ডস টুলস আছে, ডস টুলসটা সিলেক্ট করলে ওর অপোজিট কাজ করবে, মানে এটা আরো লাইট হতে থাকবে। হোয়াইট হোয়াইট হতে থাকবে মনিটাকে আমি ডার্ক করে দেবো বেশি, আর আর এই সাইডটাকে একটু সাদা করে দেবো, হোয়াইট এটাই করে দিলাম। এই যে সাদা অংশটাকে আরো হোয়াইট করব। আচ্ছা চোখের ভেতরে সাদা অংশ আছে না, এটাকে আরেকটু সাদা করে দেবো। ঠিক আছে, স্যার আমি আরেকটু ওটাকে সাদা করে দিলাম, চোখটাকে আরো সুন্দর লাগবে। চোখে আমি কালারও দিতে পারি, চোখে ইচ্ছে করলে একটু কালারও দেওয়া যায়। ওই টুল দিয়ে চোখে কালার দেওয়া যায় না, আমি শুধুমাত্র কুইক সিলেকশন টুলস দিয়ে জায়গা চোখের মনিটা একটু সিলেক্ট করে নিলাম। এটা বাদ দেই, যেটুকু দরকার নাই এটুকু বাদ দেই। সিলেক্ট করে নিচ্ছি এটা। নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে এখানে একটা কালার দেই। কন্টাক্ট লেন্স লাগাই দেন। এখানে একটা কালার দেই, সবুজের কাজ করতেছি সব জায়গায়, সবুজ দিলাম। দেওয়ার পরে এটার কালার মুডটা চেঞ্জ করে দেবো আমি। ওকে তো একদম নাগিনের মতো লাগবে সফট লাইট দেবো এক্ষেত্রে। নাগিনের মতো লাগবে কিন্তু এখানে দেখা যাচ্ছে কি আমার এই কর্নারগুলো হয়ে আছে, বাঁকা করে আছে। ভিতরে কালো রঙের এটার একটা মজার কাজ আছে, জাস্ট আজকে একটু দেখাই, এটা নিয়ে একদিন পুরো আলোচনা করবো। এটাকে বলা হয় ব্লাইন্ড ইফ অপশন। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, ফটো এডিটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই যে আমার সাইজগুলো যে আছে, সাইজে শার্প হয়ে আছে, এটা এর সঙ্গে তো আমার অ্যাডজাস্ট করতে হবে, তাছাড়া ভালো লাগবে না তো। ওই তো আপনি তো স্মুথ করে দিতে বলছিলেন। হ্যাঁ, ওই ফেদার করে দেয়া যায়। তাছাড়া যদি না হয় এখান থেকেও আমরা কাজ করতে পারি। ওই লেয়ারটা সিলেক্ট করলাম, করার পরে যদি আমরা এটা এই দিকে নিয়ে আসি আর এটাকে এই দিকে নিয়ে আসি, তারপরে আমি একটু কন্ট্রোল চাই, অল্টার ডবল ক্লিক করে এটা ভেঙে নিলাম। হ্যাঁ স্মুথ করে দিল। হ্যাঁ, এই কাজটা আমরা অনেকবারই করবো এখন থেকে। স্যার এটা না একদিন ফুল একটা ক্লাস নিব। এটার ফুল একটা ক্লাস নেবো। এটা যে এত চমৎকার টুলস চিন্তা করতে পারবে না। এটা এটা একেবারে স্কিনের সাথে, চোখের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছে জিনিসটাকে। এত চমৎকারভাবে অ্যাডজাস্ট করে দেয় স্কিন টু স্কিনের সাথে, চিন্তাও করতে পারবেন না। এবং এটাকে লাস্টে যে কাজটা করবো, একটু ব্লার করে দেবো, গ্লোজিয়ান ব্লার, স্যার বুঝিনি স্যার একটু গ্লোজিয়ান ব্লার করে দেবো। এখন থেকে না ওকে, দেখেন এখন কি অবস্থাটা দাঁড়ালো, দেখছেন? এটা আপনি কেউ ধরতেই পারবে না যে এটা এই চোখের বাইরের কোনো অংশ।
অবশ্যই আরেকবার স্যার এটা এই লাস্ট যেটা করলেন আরেকবার লাস্টে যেটা করলাম সেটা হচ্ছে কি আমি আগে কালারটাকে অ্যাডজাস্ট করে নিলাম চোখের মনির কালারের সাথে, যেন মনে হয় না যে এটা আলাদা কোনো কালার। এর জন্য আমি ব্ল্যান্ড ইফের ব্যবহার করলাম। ব্ল্যান্ড ইফের ব্যবহারটার ডিটেলস শিখবেন, যাতে আমি সুন্দর দেখানোর জন্য করলাম আর কি। তারপরে করলাম কি যে এটাকে একটু গ্লোজিয়ান ব্লার করে দিছি, যাতে এই যে সাইডের কর্নারগুলো একটু ইয়া দেখাচ্ছে এটা যেন না থাকে। এই জন্য আমি করলাম কি জাস্ট ফিল্টারে গেলাম, ব্লারে গেলাম, গ্লোজিয়ান ব্লার। ওকে, এখানে দেখাচ্ছে যে দেখেন, এখানে দেখাই যাচ্ছে যে আগে কীরকম ছিল এবং এই ব্লার দেওয়ার ফলে কীরকম হলো। এটাকে আমরা যত খুশি তত দিতে পারি। ওকে, এটাকে আমরা একটু ছোট করেও দিতে পারি। আমরা যে লিপস্টিক দিছি না, লিপস্টিক তো আলাদা লেয়ারে নিয়ে এইভাবে আলাদা রং দিয়ে এইভাবে করলে আরো চমৎকার হতো, এর চাইতে ভালো হতো। এখানে যেটা আছে তার চাইতেও ভালো হতো। এখানে যেরকম আছে না, এখানে তো মানে অনেকটা মনে হচ্ছে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ আরো সুন্দর হতো যদি ওইভাবে করতাম, এই সিস্টেমে করতাম না। এখানে বুঝতেই পারবেন না যে এটা এই চোখের সঙ্গে ছিল কি ছিল না, এতটাই নিখুঁত এটা। আর যদি আমার মনে হয় যে না এখানে একটু বেশি হয়ে গেছে, এটা মিশিয়ে দিতে হবে, তখন কি করব? অপোজিট করে দিল আমরা ইরেজার টুলস ব্যবহার করতে পারি। এই লেয়ারটা সিলেক্ট করে ইরেজার দিয়ে সিলেক্ট করে এরকম ড্র্যাগ করলে কি হয়, ইরেজ হয়ে যায় না? ইরেজার টুলস দিয়ে ইরেজ করা হয়। আমরা যেরকম কোনো কিছু ড্রয়িং করার পরে করার পরে যে ইরেজ করি না, এটারও এই প্রপার্টিসগুলো এক সেম ব্রাশের মতনই, আমরা হিস্টোরির কাজ করলাম না, এটা একটা নতুন লেয়ার নেই, নতুন একটা লেয়ার নেই, মনে করেন লেয়ার নিয়ে ওই ব্রাশে দিয়ে আবার ওই কাজটাই করি। নতুন একটা লেয়ার নিলাম, ব্রাশ টুলস নিলাম, সরি আমরা কি নিয়েছি, ব্রাশ টুল নিয়ে ব্রাশ করতেছি, ঠিক আছে? ওই আগে হিস্টোরির যে কাজটা করলাম না, ওই কাজটাই মনে করেন আবার করতেছি আমরা। এখান থেকে কালার নিয়ে নিই, এখান থেকে কালার নিলাম, এইভাবে কালার নিলাম আমি। ঠিক আছে? এখন যদি আমি হচ্ছে এই যে ইরেজার টুল সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যেখানে ড্র্যাগ করবো সেখান থেকে তো নাই হয়ে যাচ্ছে, তাই না? এই লেয়ার সিলেক্ট, যে লেয়ারে আমি ব্রাশের রং করছি সেটা থেকে এটা করতে ইরেজ করে দিচ্ছে। এখন ওই হিস্টোরির মতো আমি তো এখানে ব্রাশ সিলেক্ট করতে পারি না? হিস্টোরি থেকে আমরা একই রকমভাবে ব্রাশ সিলেক্ট করেও ওই কাজগুলোই করতে পারি। ওই ব্রাশ টুলসেরই কাজ করলাম। ব্রাশ টুলসের কাজ সব জায়গাতেই আছে এখানে, হিস্টোরি ব্রাশ টুলস, ইরেজার টুলস। এখন আমি চাচ্ছি যে আমি তো ইরেজার টুলস দিয়ে যে কোনো কিছু ইরেজ করতে পারি, যে কোনো লেয়ারকে, এই লেয়ার থাকলেও আমি লেয়ারকে ইরেজ করতে পারি ইরেজার টুলস দিয়ে। দেখেন এখান থেকে আমি একটা লেয়ার সিলেক্ট করছি, এই ছবির লেয়ারটা,
এখানে যদি আমি ইরেজ করে দেই তাহলে ছবির থেকে ইরেজ হয়ে যাচ্ছে। আমি যদি এখন ব্রাশের হার্ডনেসটা কমায় দেই একইভাবেই কাজ করবে। দেখেন এখানে এইচডি আসে আপনার মতো পিকচার আমি ডাউনলোড দিলাম কিন্তু এইচডি আসে আসেনি, না। আসবে, একটু ধৈর্য ধরেন আসবে। এই যে হার্ডনেসটা একটু কমায় দিলাম, এইচডি তো আসবে না। দেখেন সফট হয়ে গেল না, ইরেজ সফট হবে, ইরেজ হচ্ছে। তার মানে ব্রাশের সাথে সম্পর্কিত সব কিছু টুলসই। এটাকে আমি জাস্ট হার্ডনেসটা একেবারে কমায় দিয়ে ইরেজ করলাম। এটা হার্ডনেস কমায় দিয়ে ইরেজ করলাম, আর এখানে করলাম কি রাইট বাটনে হার্ডনেস বাড়ায় দিয়ে ইরেজ করি। পার্থক্য আছে না? যে কোনো লেয়ার এটা দিয়ে ইরেজ করা যায়, কিন্তু দেখেন এই দুই লেয়ারে আমি যদি ইয়া করে দিই, এই ব্যাকগ্রাউন্ডের লেয়ার কিন্তু আমি ডিলিট করতে পারতেছি না। ডিলিট করলে হচ্ছে কি নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে ওটা আসতেছে। এখানে আমার যেখানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের নিচে যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ড কালার ওটা আসতেছে। আমি যখনই ডিলিট করতে যাচ্ছি ইরেজ করতে যাচ্ছি ওটা আসতেছে। কিন্তু এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলস আছে, এটা সিলেক্ট করার পরে ওটা হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড পুরোটাই ডিলিট হয়ে যাচ্ছে। এর বাকি সব কাজ এক পাশে যদি আমরা ইরেজার টুলস দিয়ে যদি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে এক পাশে যদি একবারে ক্লিক করে যদি আর এক পাশে শিফট চেপে ক্লিক করি এটা স্টেট হয়। আমরা ব্রাশে দেখছি না এটা? আপনাদের মনে আছে কি ব্রাশের প্রথম দিনে শিখাইছিলাম, ব্রাশে যদি প্রথমবারে দিনেই আমরা শিখাইছিলাম যে আমরা যদি নতুন একটা লেয়ার নেই, আমরা যদি ব্রাশ টুল সিলেক্ট করার পরে যদি এক জায়গায় ক্লিক করি, ক্লিক করে যদি আর এক জায়গায় শিফট চেপে ক্লিক করি তাহলে ওই ক্লিক থেকে এই ক্লিকের ভিতরে একটা পাথ তৈরি করে ব্রাশে স্টেট। আমরা এখান থেকে আবার এখানে এইরকম করে আমরা কাজ করতে পারি। শিফট চেপে স্টেট হয়। আমরা যদি শিফট চেপে ড্র্যাগ করি, শিফট চেপে যদি এরকম ড্র্যাগ করি তাহলে ও স্টেটই হবে, ওপর থেকে নিচ দিকে হোক আর ইয়ে হোক। এইদিকে 45 ডিগ্রি যায় আর এইদিকে 90 ডিগ্রি, মানে আঁকা বাঁকা হবে না, আঁকা বাঁকা হবে না, স্ট্রেট হবে শিফট চেপে। এগুলোতেই তাই ব্রাশ, হিস্টোরি টুলস, ইরেজার টুল সবগুলোতেই একই কাজই করে, এইরকম স্ট্রেট। বোঝা গেছে? এইভাবেই কাজ করে। এখানে আরেকটা আছে ম্যাজিক ইরেজার টুলস। আমরা ম্যাজিক লেসো টুলস দেখছি না, মানে ম্যাজিক ওয়ান্ডার টুলস দেখছি না, কুইক সিলেকশন টুলসের সময় ম্যাজিক ওয়ান্ডার টুলস। এখানে হয় কি যেখানে ক্লিক করলাম একটা নির্দিষ্ট কালারকে সে ধরে নিল, এটাকে আমরা ডিলিট করতে পারি। এখন অনেক কিছু করা যায়, এটাকে আমরা ডিলিট করতে পারি বা এখানে অন্য কোনো কালার দিতে পারি, কোনো ইফেক্ট দিতে পারি। একই ধরনের কালার এই অটোমেটিক ধরে নেয়। এখানে ম্যাজিক ইরেজার টুলস একই কাজই করে। এ করে কি এখানে সিলেক্ট আছে, সিলেক্ট করে দেয়। কোথাও যদি ক্লিক করি ও ওর মতো কালারের সব কিছু ও ডিলিট করে দিচ্ছে, দেখছেন? মানে সম কালার যেখানে ও কালারের মিল পাচ্ছে সেখান থেকে ডিলিট করে দিচ্ছে। ম্যাজিক। এখান থেকে এই কালারগুলো ডিলিট করে দিলাম। এখন আসলে এই ইরেজারের টুলসের কাজ আমরা খুব কম করবোই না বলতে গেলে। আমরা মাস্ক করে করে কাজ করব যাতে আমরা ফেরত যেতে পারি। ইরেজারের টুলসে ফেরত ওইভাবে যাওয়া যায় না। আমার যে এখানে যে একটু চলে গেল এটা আমি কখনোই এই ইরেজার টুলস দিয়ে ইয়ে করার পরে এখন কন্ট্রোল শিফট চেপে পেছনে যাওয়া আসার বুদ্ধি নাই। কিন্তু মাস্ক করে কাজ করলে এটা হতো না, আমার একই কাজই হতো, কিন্তু মাস্ক করে কাজ করলে এই সমস্যাটা আর হতো না। এখানে আর ফেরত যে কোনো লাভ নাই, হবে না।
যদি আমরা লেয়ার মাস্ক করে কাজ করতাম এই সমস্যাটা হতো না। আমরা ইরেজার টুলসের কাজ খুব কম করব। আমরা যা করব সব লেয়ার মাস্ক দিয়ে, সাদা দিয়ে রং করলে কালার আসবে, কালো দিয়ে রং করলে কালার চলে যাবে, শুধু এই রকমের কাজ করব। লেয়ার মাস্ক আপনাদের ভিতরে কে লেয়ার মাস্ক সম্পর্কে আইডিয়া নাই বলেন তো দেখি। মানে লেয়ার নিয়ে আর হচ্ছে মাস্ক করা, লেয়ার মাস্ক করা আইডিয়া আছে আছে স্যার। না? এখন আমার কোশ্চেন আমি হচ্ছে হচ্ছে আমি যেটাই ডাউনলোড দিই সেটা কেন এইচডি আসে না গুগল কি থেকে? বলে হ্যাঁ HD এই আসে দেখেন, না? এটা কেন জানি এইচডি আসলো না। আচ্ছা। এটা ঠিক আছে। আচ্ছা, লেয়ার মাস্কটা একটু দেখাই দেই যারা হয়তো একটু ধারণা কম আছে। এই যে ছবিটা সিলেক্ট করলাম, ছবি সিলেক্ট করার পরে নিচে একটা অপশন আছে বাংলাদেশের পতাকার মতো, অ্যাড লেয়ার মাস্ক, এখানে ক্লিক করলাম। এখানে দেখবেন যে একটা অটোমেটিক্যালি লেয়ারের পাশে একটা মাস্ক পড়ে গেছে। এই মাস্ককে ক্লিক করব, ক্লিক করার পরে দেখবো এই মাস্কটা কি আছে, রং আছে সাদা। আর এখানে ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ডের কালারে দেখেন চেঞ্জ আসছে, সাদা কালো আসছে, আগে কিন্তু অন্য কালার ছিল। এখন লেয়ার মাস্ক এটা সিলেক্ট করার পরে দেখেন এক কালার আসে, লেয়ারটা সিলেক্ট করার পরে এক কালার আসে, মাস্ক সিলেক্ট করার পরে এখানে সাদা কালো আসে। আচ্ছা, এখানে ডার্ক কালারটা দেই। এখন আমি যখন এই মাস্কটা সিলেক্ট করার পরে ব্রাশ সিলেক্ট করব, ব্রাশ সিলেক্ট করার পরে যদি আমি এখানে এই কালো রংটা করে দিই ব্রাশ দ্বারা, সেখান থেকে নাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি যদি সাদা রংটা করে দিই, সাদা রংটা যদি করি আবার, সেটা আবার ফেরত আসতেছে, ঠিক আছে। আমার যদি কখনো এই কালারের ভিতরে যদি চলে আসে, আমার যদি কখনো এটা ফেরত ভিতরে চলে গেছে, তো তাই না, চুলের ভিতরে চলে গেছে না, এই নাই হয়ে গেছে, এটা ফেরত নিয়ে আসতে গেলে আমি এখন পারবো, ইরেজার টুলসের পারবো না, ইরেজার টুলস দিয়ে কাজ করতে পারবো না। কিন্তু আমরা যেহেতু আমি নিছি, মাস্ক করে নিছি, এখন সম্ভব। এখন জাস্ট খালি যেখানে যেখানে আসেনি সেখানে আমি হোয়াইট কালারটা করে দিলেই চলে আসবে, চলে আসতেছে। এখন হোয়াইট কালার করলে এইদিকে এইটা চলে আসবে। তারপর একটু তো স্মুথ করে দিলে আরো সুন্দর হবে। হ্যাঁ, এখানে যেটা আমার দরকার নেই সেটা হচ্ছে কি আমি ব্ল্যাক কালার দিয়ে রং করে দেব, এটা চলে যাবে তখন। আর যেটা দরকার সেটাকে আমি হোয়াইট কালার দিয়ে ফেরত নিয়ে আসবো। এখানে কিন্তু আছেই, এই যে দেখেন মাস্কে দেখেন এই পাশে কালো হয়ে গেছে, কিন্তু মাস্কে দেখেন এক পাশে সাদা এক পাশে কালো হয়ে গেছে, যে পাশে কালো হয়েছে সেই পাশে দেখা যাচ্ছে না, আর যেখানে সাদা সেখানে দেখা যাচ্ছে, যেখানে সাদা সেখানে দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে কি? জি। এই জন্য আমরা সবসময় ইরেজার টুলসের বদলে লেয়ার মাস্ক করে কাজ করব, তাহলে আমরা অনেক ভুল ত্রুটি সংশোধন করার সুযোগ পাবো। কিন্তু ইরেজার টুলসে কাজ করলে সুযোগ পাওয়া যায় না, এত সুন্দরভাবে কাজ করার সুযোগই পাওয়া যায় না। আচ্ছা, কয়টা বাজে? হ্যাঁ, আর 15 মিনিট আছে। আচ্ছা স্যার, আপনি একটা জিনিস দেখেন, এখানে না আমি যখন কোনো পিকচার ডাউনলোড দিই সেটা হচ্ছে এইচডি তে আসে না, কেন হচ্ছে? ডাউনলোডের সময় লিখে দিবা এইচডি। এই দেখো, এই পিকচারটা ধরো আমি নিতে চাচ্ছি, সেলিনা গোমস, আই থিংক এটা সেভ অ্যাজ ইমেজ করব না জাস্ট, কিন্তু এটা দেখো এইচডি আসে না। কেন আসবে? এই চাইছো চাইতে হবে, স্যার তো চাইলো না। সাত প্রফেশনাল তুমি নুব। আমি বলি দেখেন, যে কোনো ছবি যদি নেন না, যে কোনো ছবি যদি সার্চ করেন না, দেখেন এখানে টুলস নামের একটা অপশন আছে, এখানে গিয়ে সাইজ আছে, সাইজে গিয়ে আপনি সাইজ বলে দিতে পারেন, কিংবা এখানে সাইজে লার্জে ক্লিক করতে পারেন। স্যার টুলস পাইছি, সাইজ তো খুঁজে পাইনি। টুলসে ক্লিক করেন আগে, টুলসে ক্লিক কর। হ্যাঁ, মাপ হ্যাঁ, সাইজ দেন, লার্জ সাইজ লার্জটা দেন, বড়টা দেন, বড় নিছি। আপনি বড় চাচ্ছেন না এইচডি চাচ্ছেন না হাই ডেফিনেশন। এখন যে ছবিগুলো আসবে এগুলো এইচডি। এখন এটা ক্লিক করেন, দেখেন এই ছবিগুলো বড়, রাইট বাটনে ক্লিক করে ওকে, ওইরকম চেহারা দেখতে দেয়, বুঝছি তো, এটা না রে।
দেখেন এই ছবিটা অনেক বড়। আমি এটাই নিবো। আপনি যেটা দিয়ে কাজ করছেন আমি ওইটাই নিবো। এখানে আরো ইয়ে আছে, সাইজ আছে, Yes. মিডিয়াম সাইজ আছে, এনি সাইজ আছে, আইকন কি। স্যার এবার তো তাহলে এইচডি আসবে। এখানে একটা অপশন ছিল কাস্টম সাইজ, কাস্টম সাইজ নাই। না থাকলো আপনারা হচ্ছে স্যার এবারও এইচডি আসেনি। আপনারা এখানে এইচডি রাখেন, কি তুমি তো সবাই এই লিখেই আসছে এইচডি রাখেন, মানে এইচডি লিখে সার্চ দিতে হবে। হ্যাঁ। আচ্ছা। এই যে পাশে এইচডি রাখেন। এইচডি মানে হাই ডেফিনেশন। হ্যাঁ তা তো জানি। হাসো কেন ভিলা? আমি ওটা দেখতেছি বুঝছো কেমন আসতেছে। কি এক অবস্থা, কি এক অবস্থা। স্যারের ওইটা হয়েছে আমি এই জায়গাতে এইচডি লিখে দিতে হচ্ছে। বিউটি এইচডি বিউটি রে বিউটি এইচডি কে আমি দিলেই হলো। না সেটা বলতেছি না আসে না তো। আসে না। আমার সাথে রাগ করছে আপনি এইচডি ছবি নেবেন হ্যাঁ তাহলে ফ্রি ইমেজ দেখে সার্চ দেন। ফ্রি ইমেজ। এই জায়গা ফ্রি ইমেজ লেখা আছে কোন জায়গায় জানি। থেকে নিচে দেখ হয়তো ফ্রি ইমেজ। অলে যান, অলে যান, অলে গিয়ে যে আমি যে সাইটগুলো দেখাইছি বিশেষ করে যে এটা পাইছি। আনফ্ল্যাশ, একটা দিয়ে দেখি। এখানে ফ্রি এখানে বিউটি লেখেন, BEAUTY বিউটি। সার্কুলটাতে গিয়ে ফ্ল্যাশ ফ্রি স্টক পিকচার ইমেজ ফর এভরি প্রজেক্ট। হ্যাঁ এখানে না হ্যাঁ রিটার্ন ক্লাস ও আনফ্ল্যাশ। ফ্ল্যাশ এখানকার যে ছবিগুলো সেই ছবির সাইজ অনেক বড়। এটা এগুলো সব এইচডি। এই তো ফ্রি ইমেজ দেন এই ছবিটা নিলাম, ক্লিক করলাম, এই ছবির উপর ক্লিক করলাম, ওপরে ডাউনলোড, আর এটা এটা এখানে ডাউনলোডে ক্লিক করলাম, ইওর কানেকশন ইজ নট অনেক তো ইয়ে হয়ে গেছে এটা ব্যাক টু এখানে যে না এই যে আমার চলে আসছে। এটা কত বড় ছবি, ফ্লাশ ফ্লাশ করা এই দেখেন কত বড় ছবি, আর স্ক্রিনের ইয়ে শুধু দেখা যাচ্ছে। করছি রে ভাই ওইটাতে এটা দেখ ইয়েস এবার নিচে লাইনে লাস্ট নিচে নিচে হ্যাঁ লাস্ট দেখি তুমি এখন দেখ না পারলে লেখা দিবা ওখানে দেখ। কি লিখবো কি নিবি পিকচার নিবি স্ক্রিনের উপর দিয়ে বিউটি দেখ এখন দেখ যে কোনো কিছু আসলেই হলো রে এখন বিউটি দেখ দরকার নাই তো খালি এটা আরে বিউটি লেগে Download. এই দুই একটা শর্ট ফিল্ম রিমুভ করে স্যার, এদের কাজে লাগবে কাট 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 ওরা স্পিন রিমুভ শিখছে। এর আগে লিখে দে কি হয়েছে লিখতে হবে ছেড়ে দাও তুমি বেশি বেশি দাও ইয়া এটা ইয়েতে কাজ করা লাগবে ওই তো কি দিয়ে কাজ করতে হবে? মধ্যে ক্লিন স্কিন ক্লিনের একটা দেয় Spot healing brush. স্পট হিলিং ব্রাশ দিয়ে এগুলো কাজ করতে হবে। দাঁতটা শিখতে চকচক করতেছে ওটা তো ইচ্ছা করেই দিছে এগুলো কাজ হ্যাঁ করার ওটা ইয়ে জন্য। করে দিছে এখন হয়েছে কি যে ইয়ার নাম সাউথ ইন্ডিয়ান একটা নায়িকা আছে, নাম হচ্ছে পল্লবী সাই। হ্যাঁ ও তো মেকআপ করে না ওর গালে এরকম স্কিনের সমস্যা আছে, হ্যাঁ ওই তো মেকআপ ও কখনো মেকআপ করে না, ওই স্কিন লুকাবে না। হ্যাঁ ওই ওদের সুন্দর কিসের একটা সাই পল্লবী। প্রোডাক্ট ইয়ে করতেছে একটা ফর্সা হওয়ার কিন্তু ক্রিম করেনি ক্রিম বুঝছিস ফর্সা হওয়ার ওই ক্রিম নেয় সেটা হচ্ছে করেনি অনেকগুলো টাকা দিবে ওই শুধু অ্যাড করবে ওই তাও করে করেনি পল্লবী সাহা। সাই পল্লবী ওর নাম। তবে দেখতে কিউট তুমি একজন ডাক্তার তা জানি না ও বাবা তুমি আমার আপডেট ভালো জানো না হ্যাঁ ও ভালো লাগে মানে অন্য ইয়েতে করছে কিন্তু তারপরে ওটা একদম মেকআপ ছাড়া ইয়ে আসে और पेज लाइक करा মুভি করা
এখন ওই ট্রেন্ড হচ্ছে গিয়ে পাশ্চাত্যেও চালু হয়ে গেছে। পাশ্চাত্যে এখন নায়িকারাও এই ট্রেন্ডই দেখতেছে যে মেকআপ করবে না, যা আছে সে তাই। জেনুইন যেটা Genuine, nature. ন্যাচারাল বিউটি, সাই পল্লবীকে তাই বলা হয়, ন্যাচারাল বিউটি। ন্যাচারাল বিউটি বলা হয়। বহুত জানি, যেটা জানে কাজ হয় না সেটা জানি, যেটা জানে কাজ হবে যেটা জানে না। তবে জানবো ইনশাআল্লাহ। 2022 সাল পুরোটা। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমরা আরেক 2022 সাল পুরোটা গ্রাফিক্স ডিজাইনের উপর সময় নেবো ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে ফ্রি মেসাইজ। স্যার তাহলে হবে না 2022 সাল পুরোটা যদি গ্রাফিক্স ডিজাইনের উপর টাইম দিই 23 সাল থেকে একটু হলেও কিছু জানবো না ইনশাআল্লাহ। না, অনেক কিছু পারবে না, ফটো এডিটিংটা শেখেন। না, আমার তো বুকে ব্যথা শুরু হয়ে গেছিল। সরি, আগে হ্যাঁ বলা লাগতো, হ্যাঁ। এটা একটা বাজে অভ্যাস, প্রথমেই না বলা। আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছিল, তো এক বছর টাইম দিও নাকি না। অনেকে, আমিও বলি মাঝে মাঝে, প্রথমে না শব্দটা চলে আসে, এটা আসলে বলা উচিত না। আর আমার আম্মু কি বলে, কোনো কাজ যদি না হয় বলে অবশ্যই, তারপর বলে না অবশ্যই না, মানে প্রথমে না। আমার এটা অভ্যাস। এটাও একটা ভালো সাইট পিক্সেলস। আমরা এই সাইটটাকে আমরা ফটোশপের সঙ্গে অ্যাড করে নিতে পারি। এখানে এটাকে আমরা ফটোশপের সাথে অ্যাড করে নিতে পারি। এছাড়া আরও কিছু সাইট আছে, যে সাইটের কাজগুলো আমি দেখাবো আপনাদের আগামী দিনে। সাইট সম্পর্কে আলোচনা দেবো, আজকে না, আগামী দিন কিছু সাইট সম্পর্কে আলোচনা দেব। এবং এই সাইটের প্লাগইনস আছে, এটাকে বলে পিক্সেলস। পিক্সেলস কপি করেন না, সমস্যা নাই, এটা তো জাস্ট, এটা আবার ইয়া করবো। এখানে দেখেন, আপনি কি স্ক্রিন রেকর্ডার অফ করে দিছেন? হ্যাঁ দিছে। না দেনে চালুই আছে। পিক্সেলস প্লাগইন, পিক্সেলস প্লাগইনস ফর ফটোশপ। ফটোশপের জন্য পিক্সেলস প্লাগইনস আছে। এই প্লাগইন যদি আপনারা ফটোশপে ইনস্টল করেন, তাহলে আমরা এখানে প্যালেট দেখতেছি না, হ্যাঁ, এখানে ওই ছবিগুলো অটোমেটিক চলে আসবে। এখানে সার্চ বার থাকবে ওই রকমই, এখানে সার্চ দেব, ছবি আসবে, এখানে ক্লিক করবো, অটোমেটিক এখানে ওপেন হবে। তাহলে স্যার এটা করে রাখেন। ফটোশপ যে অনেক ভারী হয়ে যাবে। তাহলে দরকার নাই। না, যাদের ইয়ে কম্পিউটার খুব ভালো, ইয়ে কনফিগারেশনের, দেখা যাচ্ছে না। আই5 এগুলোতে সমস্যা, এগুলোতে সমস্যা। আমার গ্রাফিক্স কার্ড নাই। আপনার ল্যাপটপে কাজ করবে, আপনার ল্যাপটপে যে আছে সিএসএস এর একেবারে লেটেস্ট ভার্সন দেওয়া আছে। এখানে ভারী হয়ে আছে। আপনি একটা র্যাম লাগান, পারলে একটা র্যাম লাগান। এসএসডি আছে না, এইচডিডি না এসএসডি? এইচডিডি হলে তো ফাস্ট হবে না, স্লো হয়ে যাবে। একটা এসএসডি কি আপনার হচ্ছে 120 জিবি একটা এসএসডির দাম আপনি 1700 টাকা দিয়েই পাবেন। 1700 টাকায় দিয়ে হবে কোথায়? আমার ল্যাপটপে। হ্যাঁ, সব জায়গাতেই হবে। 1700 টাকা এসএসডি আছে কিনা আমি জানি না, যদি না থাকে তাহলে লাগাতে হবে। লাগালে আপনার ইয়া অনেক ফাস্ট হয়ে যাবে। আপনি এখন যে ল্যাপটপ গুলো আছে, খুব দ্রুত একটা রিভিউ দেই। আমরা ফটোশপে কোনো ডকুমেন্ট ওপেন করার জন্য ফাইল থেকে নিউয়ে গিয়ে নতুন একটা ডকুমেন্ট ওপেন করব। ডকুমেন্টের নাম দেব আমাদের প্রজেক্টের যে নাম, সেই নাম অনুযায়ী আমরা ফটো যে কাজই করি সে কাজের নাম অনুযায়ী এমনি একটা নাম দেবো আর কি। আমি একটা নাম দিলে নিউ। তারপরে এখানে থাকে সাইজের বিষয়গুলো। এখান থেকে আমরা ডকুমেন্টটা কত সাইজের নেব সেই সাইজটা আমরা এখান থেকে উল্লেখ করে দিতে পারি। সে সাইজের পরিমাপ কী হবে, পিক্সেল হবে না ইঞ্চি হবে, সেন্টিমিটার হবে, এটা আমরা এখান থেকে বলে দিতে পারি। আমরা যদি প্রিন্টিংয়ের কাজ করি সাধারণত সেক্ষেত্রে ইঞ্চি দেই। আর যদি আমরা ডিসপ্লের কাজ করি, ওয়েব মিডিয়া কিংবা ইলেকট্রনিক্স মিডিয়া, যেগুলো আমাদের হচ্ছে ইয়াতে দেখা যাবে, মনিটরে দেখা যাবে, মনিটর বা টিভি এগুলোতে দেখা যাবে, সেগুলো আমরা সবসময় পিক্সেলে দেব। এখানে আমরা পিক্সেল দিয়ে কাজ করব সেগুলো। আর নিচে আছে রেজুলেশন আমরা সবসময় ব্যবহার করব 72, সবসময় আমরা 72ই ব্যবহার করব। শুধুমাত্র
ডিজিটাল কালার ল্যাব যেখানে আমরা ফটো প্রিন্ট করি 4R 5 আমরা যে ফটো প্রিন্ট যেখান থেকে করি 4R 5 আপ 6 আপ এই সাইজের ফটোগুলো যেখান থেকে আমরা প্রিন্ট করি সে ডিজিটাল কালার ল্যাবেরই রেজলিউশন হবে 300, তাছাড়া সব জায়গায় 72 হবে। আর যদি আমরা অফসেট প্রিন্টিং প্রেসে কাজ করি সেখানে যদি আমরা একাধিক কালারের কাজ করি সেক্ষেত্রে 150 থেকে 200 রেজলিউশন দিতে পারি। মানে আছে যেগুলো বই পুস্তক এগুলো ছাপানোর কাজ হয় এদেরকে অফসেট প্রিন্টিং প্রেস বলা হয়। এই অফসেট প্রিন্টিং প্রেসে আমরা একাধিক কালারের কাজ যখন করব তখন দেবো 150 থেকে 200, আর তাছাড়া 72 রাখলেই হয়, 72 থেকে 100। এক কালারের যদি কাজ হয় তাহলে 72 থেকে 100। এরপরে আছে কালার মোড। কালার মোড আছে গ্রে স্কেল, CMYK, সায়ান, ইয়েলো, ম্যাজেন্ডা, ব্ল্যাক তিনটা, আর RGB রেড, গ্রিন, ব্লু মৌলিক কালারের বেস করে এখানে কালার হয়। আর আরেকটা গ্রে স্কেল মানে সাদা কালো। আচ্ছা, আমরা একটু কালারটা দেখে আসি। কালার দেখেছিলাম কি ফাইল, আমরা একটা ইলাস্ট্রেটর থেকে কালারগুলো দেখে আসি। এরপরে বিট আছে, আমরা সবসময় বিট কোনটা সিলেক্ট রাখবো 8 বিট ছাড়া অন্য কোনো বিটে কাজ করবো না। কেউ যদি কোনো বায়ার যদি আমাকে কাজ করতে বলে তুমি আমাকে 16 বিটে কাজ দাও তখন শুধু তাকে দেবো, তাছাড়া আমরা সবসময় 8 বিটে কাজ করবো, কারণ 8 বিট প্রায় সব জায়গাতেই সাপোর্ট করে। তারপরে ওকে করলেই আমাদের নতুন একটা ডকুমেন্ট চলে আসবে। আমরা ওখানে যেভাবে সেট করছি সেভাবে আসবে ডকুমেন্ট। এখানে আসে কিভাবে, আমরা এখানে সাদা ব্যাকগ্রাউন্ড কি জন্য দেখতে পাচ্ছি, কারণ এখানে আমরা যখন ডকুমেন্টটা ওপেন করি এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেওয়া আছে। আমরা যদি এখান থেকে কালার দেই তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালার এখানে সিলেক্ট করা আছে সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, আমরা কালার মোডগুলো দেখে আসি। প্রথমে দেখি CMYK। CMYK আছে। এখান থেকে আমরা কালার দেই। প্রথমে আমরা দেব হচ্ছে গিয়ে সায়ান কালার দেখবো। CMYK দেখতেছি, সায়ান, সিতে সায়ান, এতে ম্যাজেন্ডা, ইতে ইয়েলো, কেতে ব্ল্যাক। সায়ানটা কীরকম? সায়ানটা এইরকম রং, আকাশি কালারের মতো। এখন এটার পরে আমরা দেখি যে সায়ানটাকে 0 করে দিই, ম্যাজেন্টাকে 100 করে দিই। এটা বৃদ্ধি পায় পার্সেন্টেজের উপর। দেখেন পার্সেন্টেজ একটা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? তার মানে কি 100% সায়ান মানে পুরোটাই সায়ান। তারপরে হচ্ছে কি ম্যাজেন্টা 100% মানে সম্পূর্ণ ম্যাজেন্টা 100। এটা যদি আমরা কমাইতে থাকি কমতে থাকে ম্যাজেন্টা কালারটা। সায়ানের ক্ষেত্রেও তাই, সায়ান বাড়বে আস্তে আস্তে। আমরা যত পার্সেন্ট কমাবো তত কম কালি করতেছে, এইরকম একটা বিষয় আর কি। তারপরে আছে কি ইয়েলো। দেখেন ম্যাজেন্টাকে 0 করে দিলাম, সাদা হয়ে গেল। এখন ইয়েলো যদি 100 করি ওখানে ইয়েলো চলে আসলো। ইয়েলোটা দেখতে এইরকম। আর আমরা যদি এখানে একটা কালো নেই, ব্ল্যাকটা এখানে দেয় না, ম্যাজেন্টাগুলো এখানে রাখি। এখন এই রঙের সঙ্গে এই রঙগুলো মিশাই দিলে কি হয় দেখি একটু, ট্রান্সপারেন্সি হয়ে যায়। দেখেন আমরা যখন ম্যাজেন্ডা আর সায়ান মিক্সড করতেছি তখন এখানে রয়্যাল ব্লু হচ্ছে, ঠিক আছে না? ম্যাজেন্ডা ইয়েলো যখন মিক্সড করতেছি তখন রেড হচ্ছে। আবার ইয়েলো এবং সায়ান যখন এক জায়গায় করতেছি তখন হচ্ছে গ্রিন হচ্ছে। আর সবগুলো রং যখন এক জায়গায় হচ্ছে তখন কালো হচ্ছে। কিন্তু এই কালোটা অতটা কালো না যতটা আমি চাই, ওই জন্য আলাদা একটা ব্ল্যাক তৈরি করা হয়েছে। এটা তো হচ্ছে ডার্ক না, পড়ছে কিন্তু এই কালোটা ডার্ক, এই জন্য আর একটা কালো তৈরি করা হয়েছে। CMYK-তে যদি সবগুলো রং মিশিয়ে কালো হয়েই যেত তাহলে আর ব্ল্যাকের দরকার পড়তো না। কিন্তু ওই ব্ল্যাকটা এই ব্ল্যাকের মতো হয় না, এতটা গাঢ় হয় না।
হ্যাঁ, এই জন্য আমরা একটা আলাদা ব্ল্যাক কালি নিছি, CMYK, কেতে ব্ল্যাক, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। আর একটা কালার মোড আছে, এটাকে আমরা বলতে পারি RGB। RGB মানে কি? RGB মানে রেড, গ্রিন। এটার মাত্রা হচ্ছে গিয়ে 255। এগুলোর মাত্রা 255। যখন কালার 100% মানে সবগুলো জিরো থাকে, সবগুলোর মান যখন জিরো থাকে তখন এটা ব্ল্যাক দেখায়। আমি রেডকে 255 করে দিলে এটা লাল হয়ে যাবে। বুঝা গেছে? আমি যদি রেড কমাই দিয়ে যে গ্রিনকে বাড়াই দেই, তাহলে এটা 255 করলে এটা গ্রিন হয়ে যাবে। আর যদি গ্রিনকে আবার 0 করে ব্লুকে বাড়াই দেই, 255 করে দিই, তাহলে এটা ব্লু হবে। ঠিক আছে? এখন তো একবারে সম্পূর্ণ কালো দেখা যাচ্ছে। এখন সম্পূর্ণ কালোই দেখা যাচ্ছে। এটা মাল্টিপল দেওয়া আছে তো, ওই জন্য আর মাল্টিপল উঠাই দিলাম। RGBতে মাল্টিপাই অন্যভাবে কাজ করে, মানে কালার ব্ল্যান্ড, এটা পরে দেখাবো। জাস্ট কালারটা চিনে রাখেন। সায়ানের কালারে এই RGBর কালারগুলো চেঞ্জ হয় একটু ভিন্ন হবে। দেখেন, আমরা যদি রেডটা সিলেক্ট করি, দেখেন রেডটা যখন আস্তে আস্তে কমাচ্ছে তখন এটা ডার্ক হচ্ছে। রেডের পরিমাণ যখনই কমাচ্ছে তখন এটা ডার্ক হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে? রেডটা সিলেক্ট থাকা অবস্থায় যখন আমি গ্রিনটা বাড়াচ্ছি, দেখেন এটা কি হচ্ছে, ইয়েলো হচ্ছে। যখন এটা 255 করবো তখন এটা ইয়েলো হয়ে গেল। এটা একটু ক্যারেক্টারটা একটু অন্য। সায়ান, ম্যাজেন্ডা যেরকম একটার সঙ্গে আরেকটা রং মিক্সড করে কালার হয়, এটা ওইভাবে না, একটু অন্যভাবে কাজ করে। এটা কালার মিক্সিংটা একটু ভিন্ন। এটাকে আমি যত কমাবো তত দেখেন অরেঞ্জের দিকে যাবে, যেতে 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 গ্রিনটা কমায় দিলে, একবারে কমায় দিলে এটা রেড হয়ে যাবে। রেড এখানে 255 আছে। এখন এটা এইরকম থাকার পরে যদি আমি এখান থেকে যদি ব্লুটা বাড়াইতে থাকি, দেখেন ইয়েলোর কালারটাও আস্তে আস্তে কমতে 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 সাদা হয়ে যাচ্ছে। তার মানে সবগুলো যখন 255 হবে তখন সেটা সাদা, আর সবগুলো 0 থাকলে কালো। সবগুলো মান যদি 0 থাকে তখন সেটা কালো হবে, আর যদি সবগুলো 255 থাকে সেটা সাদা হবে। এগুলোর ক্যারেক্টারও এরকম। এই রঙগুলো নিয়ে দেখেন, এটা আছে, আমি এইদিকে যখন রেডটা বাড়াচ্ছি, রেড আর গ্রিন যখন দুইটাই 255 হয় তখন কি হয়, ইয়েলো হয়। হ্যাঁ, দেখেন আর ব্লুর ক্ষেত্রে ব্লু তো আছে, যখন আমি রেডটা বাড়াবো ব্লুর ক্ষেত্রে ও ম্যাজেন্ডা হতে থাকবে, গোলাপি রঙ হয়ে গেল, তাই না? আর যদি এটা না রেখে যদি এইটা বাড়াতে থাকি তাহলে এ স্কাই কালার হয়ে গেল ব্লুটা। আবার যদি এই ব্লুটা এইদিকে কমাইতে থাকি তাহলে এটা গ্রিনের দিকে যাচ্ছে, তাই না? এটা 100, এটা এইদিকে কমায় নিয়ে আসলে গ্রিনের দিকে আসবে। ঠিক এইভাবে কাজ করে। সাইন ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক করে কি একটা রঙের সাথে আরেকটা রং মিক্স করে দেন, তাহলে ওইভাবে কাজ করে। আবার এটা অন্যভাবে, আবার ওখানে গিয়ে একটু দেখে নিই ওই পদ্ধতিটা। ক্ল্যান মোড CMYK, ঠিক আছে? CMYK আমি দিলাম, এটা দেই, এখান থেকে CMYK সিলেক্ট করি। আচ্ছা, CMYK-তে আমি এখন ওখানে সায়ান 100 দিলাম, 100% সায়ান দিলাম, 0 0 সাইন হলো। এখন এই 100% সাইনের সঙ্গে যদি আমি ম্যাজেন্টা 50% দেই তাহলে কি হয়, ম্যাজেন্টা যত বাড়াবো তত রয়্যাল ব্লু হচ্ছে, গাঢ় হচ্ছে।
এই রঙের সঙ্গে এই রং মিক্সড হয়ে যাচ্ছে একবারে, ঠিক আছে? এই রং আছে, এই রঙের সঙ্গে এই রং মিক্সড হচ্ছে। আচ্ছা, এখন ম্যাজেন্টার সঙ্গে যদি আমি ইয়েলো মিক্সড করতে থাকি, সরি সায়ানের সাথে যদি আমি ইয়েলো মিক্সড করতে থাকি, এটা আস্তে আস্তে সবুজ হতে থাকবে। এখন যদি ইয়েলো বেশি থাকে, এখন সায়ান যদি কম থাকে, তাহলে কি হয়? টিয়া কালার থেকে হলুদ কালারের দিকে যাচ্ছে, যেহেতু আমি সায়ান কমাই দিচ্ছি ওখান থেকে, তাই না? আচ্ছা, একইভাবে সবগুলো কাজ করে। এখানে হচ্ছে একটা রঙের সঙ্গে আর একটা রং মিশাইতে হয়, একটা রং দিলাম আর একটা রং দিলাম, তাহলে ওই রঙের সঙ্গে ওই রং মিশায় কি রং হয়, সেই রঙ আর একটা রং ধারণ করে। মনে করেন একটা গ্লাস আছে, সেই গ্লাসে আমি প্রথমে ম্যাজেন্টা নিছি, তার ভিতরে একটু সায়ান দিলাম, কি হবে? এইরকম। কিন্তু আরজিবিটা একটু ভিন্ন রকম ক্যারেক্টার, ওর ক্যারেক্টার একটু ভিন্ন। এখন ম্যাজেন্টা নিলাম, ম্যাজেন্টার সঙ্গে যদি আস্তে আস্তে ইয়েলো দিতে থাকে, ওর রেড হতে থাকবে, তাই না? ম্যাজেন্টা কমাই দিলাম, ও আর যখন সায়ানটা বাড়াইতে থাকবো, তখন ওটা রয়্যাল ব্লু হতে থাকবে, ব্লু হতে হতে রয়্যাল ব্লু হয়ে গেল। একইভাবে ইয়েলো আছে 100%, এখানে যখন ম্যাজেন্টা বাড়াইতে থাকবো তখন রেডের দিকে যাবে, অরেঞ্জ রেড এইরকম হতে থাকবে। আবার সায়ান যখন বাড়াতে থাকবো তখন টিয়া কালারের থেকে আস্তে আস্তে গাঢ় হতে হতে সবুজ হয়ে যাবে। বোঝা গেছে? এই দুই ক্যারেক্টারের রং নিয়ে আমরা কাজ করব। একটা হচ্ছে সায়ান, একটা আরজিবি আর একটা সিএমআইতে। এছাড়া আর একটা কালার মুড নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে গ্রে স্কেল। ইমেজ মোড, এখানে দেখেন ওই কালার মোডগুলো আছে সিএমআইতে। এখানে আমরা যে কালার মোডে যখন কাজ করবো তখন এখান থেকে সেটা সিলেক্ট করে দেবো। এখান থেকে সিলেক্ট করে দিলে আমরা সে কালার মোডে কাজ করতে পারবো। এখানে গ্রে স্কেল যদি আমি করে দিই, তাহলে কি হবে? CMYK আর RGB তো দেখলাম। গ্রে স্কেল যদি এখানে ক্লিক করি, ডিসকারেক্ট করে দিলাম, কি হলো? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, সাদা গেল। তার মানে গ্রে স্কেল মানেই হচ্ছে সাদা গেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বোঝা গেছে? আচ্ছা, আমরা ফটোশপে যদি কোনো কিছু ওপেন করি, ফাইল ওপেন, আমরা ফাইল ওপেন যখন ওপেন করি, কন্ট্রোল ও চাপলেও হয়। কোনো ছবি যদি আমরা ওপেন করি এরকম করে, তাহলে হয় কি, এটা একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়। এখানে একটা ডকুমেন্ট আছে, এখানে একটা ডকুমেন্ট আছে। অপশন বারের নিচে দেখেন ডকুমেন্ট বার আছে, এখান থেকে আমরা ডকুমেন্ট দেখতেছি। এটা একটা ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট। বোঝা গেছে? দুইটা আলাদা আলাদা ডকুমেন্ট। এটা একটা ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট। যখন আমরা কোনো কিছু ওপেন করি, ওটা একটা নতুন ডকুমেন্টে ওপেন হয়। হ্যাঁ, আর যদি আমরা প্লেস করি, ফাইল প্লেস, এটা হচ্ছে এই যে ডকুমেন্ট ওপেন ছিল সেই ডকুমেন্টের উপরই এটা প্লেস হয়ে যাচ্ছে। আমি যেটা প্লেস করলাম সেটা ওখানেই প্লেস হয়ে গেল, নতুন ডকুমেন্টে গেল না, এখানেই চলে আসলো। আমাদের নতুন যখন ছবি লাগবে তখন এই ডকুমেন্টে হয়তো ছবি লাগতেছে, আমরা অন্য ডকুমেন্ট ওপেন করে সেখান থেকে কপি করে নিয়ে আসার চেয়ে সরাসরি এখানে প্লেস করাই ভালো। আচ্ছা, আমি তো এখানে একটা প্রেস করলাম। যখন আমি এখানে কোনো কিছু প্লেস করি, ফাইল প্লেস, একটা ছবি প্লেস করি, একটা ছবি প্লেস করলাম, ঠিক আছে? প্লেস করার পরে দেখা যায় ছবির উপরে একটা ক্রস চিহ্ন আছে। এই ক্রস চিহ্ন যখন থাকবে তখন বুঝবেন এটা ট্রান্সফর্ম শেপে আছে, মানে এটাকে নড়াচড়া বা ছোট বড় করার জন্য এই অপশন উঠে আছে, যা এখান থেকে আমি এইরকম করে ছোট বড় করতে পারবো। হ্যাঁ, যখন ট্রান্সফর্ম এই অপশনটা উঠে থাকবে তখন অন্য কোনো টুলস কোনো কিছুই কাজ করবে না, অন্য কোনো কাজই আপনি করতে পারবেন না।
এখানে ক্লিক করলে আপনি বলবেন যে যেটা আপনি ইয়ে করছেন সেটা প্লেস করেন আগে। ট্রান্সফর্ম হয়ে থাকা মানে ওটাকে প্লেস করতে হবে। প্লেস করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে অপশন বারে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নে ক্লিক করতে হবে, নয়তো ইন্টার চাপতে হবে। ইন্টার চাপলে ওটা প্লেস হয়ে যাবে। এই যে প্লেস হয়ে গেছে, ক্রস চিহ্নটা উঠে গেছে। এখন এটা আমরা কাজ করতে পারবো। আবার যখন ছোট বড় করবো আবার যখন ছোট করে করবো, যে প্রথমেই যে টুলসটা আছে এটাকে বলে মুভ টুলস। এটাতে আমরা যে কোনো কিছু মুভ করতে পারি। আমরা যদি এখন কন্ট্রোল টি চাপি তাহলে ওই জিনিসটা আবার চলে আসে, আমরা আবার ওটাকে নিয়ে ছোট বড় করতে পারবো। ঠিক আছে, ছোট বড় করা শেষ, ট্রান্সফর্ম করা শেষ। এখন আমি ইন্টার চাপবো বা ওখানে টিক চিহ্নতে ইয়ে করবো, ইন্টার চাপবো, হয়ে গেল। ঠিক আছে, মুভ টুলস মানে কি? মুভ টুলস মানে নাড়াচাড়া করা, কোনো কিছু মুভ করা, এক জায়গায় থেকে আর এক জায়গায় স্থান পরিবর্তন করা। এখান থেকে আমি এখানে নিয়ে গেলাম, এখান থেকে এখানেই নিয়ে গেলাম, এটা মুভ করলাম। মুভ টুল দিয়ে যে কোনো কিছু এক জায়গা থেকে, যে কোনো লেয়ারকে এক জায়গায় থেকে অন্য জায়গায় মুভ করাতে পারি। এছাড়া আমরা মুভ টুল সিলেক্ট থাকার পরে, আর সাধারণত আপনারা যখন নতুন ফটোশপ ওপেন করবেন এইরকম থাকবে। ঠিক আছে, এইরকম থাকবে। এইরকম থাকার পরে দেখবেন যে যদি এখানে একাধিক জিনিস আমরা প্লেস করি, ফাইল প্লেস, মনে করেন একাধিক জিনিস প্লেস করছে, তখন দেখবেন যে আমাদের উইন্ডোজে গিয়ে একটা প্যালেট থাকে, লেয়ার প্যালেট। লেয়ার প্যালেটে গিয়ে দেখবেন যে এখানে আর একটা নতুন লেয়ার তৈরি হয়েছে। প্রথমে একটা লেয়ার মানে কি স্তর। কালকে লেয়ার নিয়ে কি আলোচনা করছিলাম? স্যার খাতাটা কি এখানে রাখো? Peter Classic করতে। হ্যাঁ, লালটাও দিয়ে দিচ্ছি, আর কালো কলম আছে। দ্বিতীয় ক্লাসে করছিলাম। আপনার কাছে কালো কলম আছে? এই লাল কলম দিয়ে হচ্ছে যারা অ্যাকশন আছে, হ্যাঁ, আর কালো কলম দিয়ে হচ্ছে প্রেজেন্ট করবে। হ্যাঁ, ও আপনার কাছে কি কালো পেন আছে? আর কালো পেন এখানে একটা ফাঁকা কথা নাই বোধহয়। আচ্ছা, খাই। আর ওই সামনেগুলো তো করা লাগবে। লেয়ার মানে হচ্ছে স্তর। এখানে হচ্ছে গিয়ে দেখেন যে পেছনে একটা ইয়ে আছে না, ছবি আছে না উপরে, দেখছেন? এই ছবিটা কয়েকটা স্তরে তৈরি করা হয়েছে। ল্যাপটপ বলেন, কম্পিউটার বলেন, সবগুলো কয়েকটা স্তরে তৈরি করা হয়েছে। ছবি প্রথমে এখানে একটা মোটা হার্ডবোর্ড নেওয়া হয়েছে, হার্ডবোর্ডের উপরে দেখেন এই ছবিটা বসানো হয়েছে। আমরা হার্ডবোর্ড দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না হার্ডবোর্ডটা, কারণ ছবিতে ঢেকে গেছে। তার উপরে একটা গ্লাস দেওয়া হয়েছে, এই গ্লাসটাও আর একটা স্তর, তাই না? আর একটা গ্লাস দেওয়া হয়েছে, এই গ্লাসটা আবার ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, দেখা যাচ্ছে, এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে। তার উপরে আর একটা লেয়ার দেওয়া হয়েছে, সেটা ফ্রেম, 4-5 দিয়ে ফ্রেম দেওয়া হয়েছে। ফ্রেম দিয়ে কাজটা সম্পূর্ণ করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কয়েকটা লেয়ার পেলাম। প্রথম লেয়ার হচ্ছে নিচের হার্ডবোর্ডটা, তারপরে লেয়ার হচ্ছে ছবিটা, তারপরে কাঁচ, তারপরে ফ্রেম। তো আমাদের ফটোশপেও এইরকম প্রত্যেকটা স্তর বা স্তর কাজ করতে হয়। আমরা প্রথমে যে ছবিটা ওপেন করছিলাম, আবার নতুন থেকে করি, আমরা প্রথমে যে ছবিটা ওপেন করলাম, ফাইল ওপেন দিয়ে যে কোনো ছবি ওপেন করলাম, এই ছবিটা ওপেন করছি। এটা দেখেন একটা নতুন লেয়ার, এই লেয়ারটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, একটা তালা দেয়া আছে, মানে এটাকে আমরা মুভ করতে পারবো না। যে লেয়ারে তালা দেয়া থাকে সে লেয়ার মুভ করা যায় না, নড়াচড়া করতে পারবো না, মুভ টুলতে নাড়াচাড়া করতে পারবো না। এটা তালা দেয়া আছে, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখন যদি এখানে নতুন করে ছবি প্লেস করি, এটা দেখেন নতুন একটা লেয়ার তৈরি করছে, তাই না? এই ছবিটা এই নিচের লেয়ারের ছবিকে ঢেকে দিছে। আচ্ছা, আবার ফাইল আর একটা ছবি নিয়ে আসি, প্লেস করি, এখানে দেখেন আর একটা নতুন লেয়ার তৈরি হয়েছে, তাই না? এখন এই লেয়ারটা এই লেয়ারকে ঢেকে দিছে। এখন এই লেয়ারকে যদি এই লেয়ারের নিচে নিয়ে যাই, তাহলে ওই লেয়ারটা দেখা যাবে, এই লেয়ারটা দেখা যাবে না, তাই না? দেখেন এই লেয়ারটাকে টেনে আমি এই লেয়ারের নিচে নিয়ে আসলাম,
এটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা দেখা যাচ্ছে, কারণ এটা নিচে চলে গেছে। ঠিক আছে, জিনিসটা ঠিক এইরকম। এই যে মোবাইলটা এখানে আছে, এই মোবাইলটা এই নিচের অংশটা এই লেখাগুলোকে ঢেকে দিছে, কিন্তু মোবাইলটা যখন এটা নিচে গেল, মোবাইলটা দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে, মোবাইলটা দেখা যাচ্ছে না। জিনিসটা ঠিক সেম এই জিনিসই। এখানে দেখা যাচ্ছে কি আমি মুভ টুলস দিয়ে সিলেক্ট করতেছি লেয়ার একটা, কিন্তু এই একটা লেয়ারই সিলেক্ট হয়ে আছে। যখন এই লেয়ারটা ক্লিক করতেছি তখন এই লেয়ারটা সিলেক্ট করতে পারতেছি। এটা একটা সমস্যাদায়ক, এটা একটা সমস্যা, কাজের সময় অত মনে থাকে না, বারবার লেয়ার সিলেক্ট করে ঝামেলা। সব করলো কি, এখানে একটা অপশনই দিল অটো সিলেক্ট। এখানে যদি আমি ক্লিক করার পরে আমি যে লেয়ারে ক্লিক করবো অটোমেটিক সেই লেয়ারটা সিলেক্ট হতে থাকবে। এখন এখানে আমার এখানে যাওয়ার দরকার নাই, সামনে আসবে না, মুভ করতে পারবো আর কি, মুভ টুলস দিয়ে মুভ করতে পারবো। এখানে আগে আমার হতো কি, এখানে টিক চিহ্ন না থাকলে বারবার এইখান থেকে লেয়ার প্যালেট থেকে আমার লেয়ারগুলোকে সিলেক্ট করতে হতো। এখানে যে লেয়ার সিলেক্ট করব শুধুমাত্র সেটাই নড়বে, অন্যগুলোতে কোনো ইফেক্ট করবে না। কিন্তু যখনই আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করব তখন ওপরে যে লেয়ারেই ক্লিক করব সেই লেয়ারই নাড়াতে পারবো অটোমেটিক। না, হ্যাঁ অবশ্যই আপনি রিনেম করতে পারেন, ইচ্ছে করলে লেয়ারের নাম রিনেম করতে পারেন, এখানে নাম দিয়ে দেন, কাজের সুবিধার্থে নাম দিয়ে নেন। প্রত্যেকটা লেয়ারের এভাবে নাম দেওয়া যায়। আচ্ছা, আমি এই লেয়ারগুলোকে ছোট বড় করতে চাচ্ছি, কিন্তু এখানে ছোট বড় করার কোনো অপশন নাই। দুইভাবে করতে পারি, এক কন্ট্রোল টি চাপলে ছোট বড় করার অপশন চলে আসবে, কন্ট্রোল টি চাপলে ছোট বড় করার অপশন চলে আসবে, লেয়ারটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। অথবা দেখেন এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোল নামের একটা অপশন আছে, এইখানে যদি সিলেক্ট করে দিই অপশন প্যানেল থেকে, দেখেন এই অপশনগুলো চলে আসে। বুঝতে পারছেন? তখন এগুলো চলে আসে। আমরা আরো কিছু ছবি নিয়ে আসি, প্লেস করলাম, এই তিনটা ছবি থাক। দেখেন এখানে একটা অপশন আছে লেয়ার এবং গ্রুপ। এটা কি জন্য আছে? আমরা লেয়ার প্যালেটে যে লেয়ারগুলো দেখছি না, প্রত্যেকটা লেয়ার, কয়েকটা লেয়ার দেখলাম, তিনটা লেয়ার হলো, এখানে তিনটা ছবি নিয়ে আসছি না, এখানে তিনটা লেয়ার হয়েছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি দুইটা লেয়ারকে গ্রুপ করব, একটা গ্রুপে থাকবে, এই দুইটা লেয়ারকে একটা গ্রুপে করব। আমি দুইটা লেয়ারকে সিলেক্ট করতে পারি একসঙ্গে, একটা লেয়ার ক্লিক করার পরে কন্ট্রোল চেপে যদি আর একটা লেয়ারে ক্লিক করি তাহলে দুইটা লেয়ার একসঙ্গে সিলেক্ট হয়ে যায়। তারপরে যদি কন্ট্রোল জি চাপি তাহলে ওই দুইটা লেয়ার গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে যদি আমার গ্রুপ সিলেক্ট থাকে, এখন মুভ টুলসতে আমি পুরো গ্রুপকে নাড়াচাড়া করতে পারি। ওই দুইটা আমার অনেক সময় দরকার পড়ে না, আমি একটা আইকন নিলাম, একটা লেখা নিলাম, নিয়ে একটা লোগো বানালাম, এই দুটো নিয়ে আমি একটা লোগো বানালাম, এখন পুরো লোগোকে নাড়াচাড়া করতে হচ্ছে। সেক্ষেত্রে এরকম আমরা গ্রুপ করে করে কাজ করতে পারি। এই দুইটা ছবি মিলে আমার একটা গ্রুপ হলো। আমি এখন যখনই নাড়াবো এইখানে যদি গ্রুপ সিলেক্ট থাকে সেক্ষেত্রে আমরা একটা পুরো গ্রুপকে নাড়াচাড়া করতেছি। আর এখানে যখনই একটা লেয়ার সিলেক্ট থাকবে তখন একটা নির্দিষ্ট লেয়ারই নাড়াচাড়া করতে পারবো। বোঝা গেছে? এখানে দেখেন প্রত্যেকটা লেয়ারের পাশে একটা আই চিহ্ন দেয়া আছে। আই চিহ্ন দেয়া আছে এই কারণে যে আমি যদি এই আই চিহ্নটা উঠায় দেই তাহলে এটা দেখা যাবে না। লেয়ার আছে কিন্তু দেখা যাবে না। আমরা হিডেন নাম শুনছি না, আমাদের অনেক কম্পিউটারে অনেক হিডেন ফাইল থাকে, সেরকম এটা হিডেন আছে কিন্তু দেখা যাচ্ছে না। এই চোখটা ক্লিক করলে চোখটা উঠে যাবে, তখন তার মানে লেয়ার আছে কিন্তু জিনিসটা হিডেন। নিচের একটা লেয়ার
এইভাবে আমি হিডেন করে দিলাম, আর একটা লেয়ার হিডেন করে দিলাম। ঠিক আছে, এখন আমি করলাম কি, এই যে এই গ্রুপটার এই অ্যারো চিহ্নয় ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এই গ্রুপ 1 এর ভিতরে কিন্তু 2টা ছবি আছে। গ্রুপের ভিতরে 2টা ছবি আছে। কোনটা কোনটা? এই 2টা ছবি গ্রুপে আছে। এখন গ্রুপের পাশে একটা আই চিহ্ন আছে। আমি যদি এটা উঠাই দেই, পুরো গ্রুপই উঠাই যায়, পুরো গ্রুপই হিডেন হয়ে গেল। আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এতে কাজ করার সুবিধা হয়। আমি শুধু এটাতে কাজ করব, ওই দুটার আমার এখন দরকার নেই। যখন দরকার হবে তখন আবার এটা নিয়ে এসে কাজ করব। আমরা নতুন যদি লেয়ার নেই ফটোশপে, সেটা আসলে ওই কাঁচের মতো ট্রান্সপারেন্ট লেয়ার হয়। ওপরে যে ছবিতে কাঁচ দেখতেছেন না, এরকম নতুন যে কোনো লেয়ার নিলে হয় হচ্ছে ট্রান্সপারেন্ট লেয়ার, কাঁচ স্বচ্ছ লেয়ার। আমি এখানে একটা নতুন লেয়ার নেই, লেয়ার 1 দেখছেন, লেয়ার 1 অটোমেটিক নামে এটা চলে আসলো, নতুন একটা লেয়ার, লেয়ার 1 নামে একটা লেয়ার চলে আসছে। এখন হচ্ছে গিয়া আমি পরের টুলসটা সিলেক্ট করি। এটা হচ্ছে মার্কিউ টুলস। এটা মার্কিউ টুলস, এটা হচ্ছে চতুর্ভুজ এবং বৃত্ত 2 ধরনের আছে। এটা দিয়ে যে কোনো জায়গা সিলেক্ট করে সে জায়গার কাজ করা যায়। যেমন যদি আমি এখানে সিলেক্ট করি, এই জায়গায় সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে আমি রং দিতে পারবো। কিভাবে? এই সিলেক্টেড অংশে আমি রং দিতে পারবো। কিভাবে? রাইট বাটনে ক্লিক করে জাস্ট নিচে একটা অপশন পাবো, ফিল, ফিলে ক্লিক করে এখান থেকে আমরা ফরগ্রাউন্ড কালার দিতে পারবো। ফরগ্রাউন্ড কালার দিলে হয় কি, এই যে টুলস বারের নিচে 2টা কালার আছে, একটা উপরে একটা নিচে, বোঝা যাচ্ছে? রেডটা কোথায় আছে, নিচে না উপরে? নিচে। আচ্ছা, নিচে যেটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড কালার, আর উপরে যেটা আছে সেটা ফরগ্রাউন্ড কালার। আমি যদি এখানে ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করি তাহলে কোনটা আসবে? উপরেরটা আসবে। ঠিক আছে, আমি যদি রাইট বাটনে ক্লিক করে এখানে ফিলে গিয়ে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করি তাহলে কোনটা আসবে? নিচে যেটা আছে সেটা ব্যাকগ্রাউন্ডে। এখানে কালার আমি ক্লিক করলে এই কালার প্যালেটটা চলে আসবে। এখান থেকে আমরা কালার পছন্দ করে দিতে পারবো যা ইচ্ছা। আমরা CMYK রেঞ্জ দেখলাম না, এখানে সেগুলো লিখেও দিতে পারবো। হ্যাঁ, সায়ান 100 দিলাম, 100% সায়ান দিলাম, ইয়েলো দিলাম 100, তাহলে কি হলো? সবুজ হবে না? এই যে এখানে সবুজ চলে আসছে। আমি এখন এখান থেকে আমি ফরগ্রাউন্ড কালার ওকে করলে এটা চলে আসবে। এটা একটা কিবোর্ড কমান্ড আছে, এটা হচ্ছে গিয়ে শিফট ব্যাকস্পেস, তাহলে এটা অটোমেটিক চলে আসে। ওই বারবার রাইট বাটনে ক্লিক করে ফিল নিয়ে আসতে হয় না। আমি যদি শিফট চেপে ব্যাকস্পেস চাপি তাহলে অটোমেটিক এটা চলে আসে। এখান থেকে আমরা ফরগ্রাউন্ড কিংবা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারি। এছাড়া নিচে আর একটা অপশন আছে, এটা কালার। কালারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমি কালার পছন্দ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমি কালার পছন্দ করতে পারবো, যে কোনো কালার এখান থেকে আমি পছন্দ করে যদি দেই, ওকে করি, তাহলে যে কালার পছন্দ করছি সেই কালারটা এখানে সিলেক্টেড অংশে চলে আসলো। এটা কিন্তু দেখেন আমি নতুন একটা লেয়ার নিয়ে সেখানে এই রংটা দিয়েছি। ঠিক আছে, এর ফলে হয়েছে কি, যে আমি মুভ টুলস দিয়ে এই রংটাকে নাড়াচাড়া করতে পারবো, এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবো। আমি যদি ভুল করতাম, নতুন কোনো লেয়ার নিতাম না, আমি যদি ব্যাকগ্রাউন্ডের লেয়ারেই কাজটা করতাম, এই রং সিলেক্ট করে নিয়ে ব্যাকগ্রাউন্ডের লেয়ারেই আমি রং দিলাম। ঠিক আছে, রং দিলাম, এখন এটাকে আমি নাড়াচাড়া করতে পারবো না, হবেই না। কারণ আমি করছি কি, ওটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারে দিছি, ব্যাকগ্রাউন্ডে তো তালা দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড নড়বে না। আচ্ছা, এটা আমার একটা মস্ত বড় ভুল। অতএব আমি কখনোই এইভাবে কোনো কালার দিলে কোন লেয়ারে দেব না, নতুন লেয়ার নিয়ে সেখানে দেব। আমাদের কাজই হবে যখনই কোনো রং টং কোনো কিছু দেবো তখন সবসময় নতুন লেয়ার নিয়ে কাজ করবো। আচ্ছা, আমি এই লেয়ারের ওপর, এই লেয়ার সিলেক্ট আছে, মনে করেন এই লেয়ার সিলেক্ট আছে, এখানে আমি ব্রাশ করলাম, লেয়ারটাকে রাস্টারাইজ করে নেই, এখানে আমি ব্রাশ করলাম। ঠিক আছে, আমি চাচ্ছি এই ব্রাশের রংটাকে আমি উপরে নিয়ে যাব, পারবো না, এই ছবি সহ উঠবে, কারণ আমি এই ছবির লেয়ারে কাজ করছি। হ্যাঁ,
আমি যদি এখানে যদি আমি একটা নতুন লেয়ার নিয়ে কাজ করতাম, আমি যদি নতুন নিউ লেয়ার, এই যে এখানে দেখেন নিউ লেয়ার প্যালেটের নিচে একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ লেয়ার। এখান থেকে না পেলে লেয়ার মেনু বারে লেয়ার অপশন আছে, এখান থেকে নিউয়ে ক্লিক করে লেয়ার বা শিফট কন্ট্রোল এন চাপলেও নতুন লেয়ার অ্যাড হয়। শিফট কন্ট্রোল এন, এখানে লেয়ারের নাম দিতে হয়। আমি দিলাম ব্রাশ, BRUSH, ব্রাশ নাম দিলাম, দিয়ে এখানে আমি ব্রাশ করি। এখন আমি মুভ টুল সিলেক্ট করে এটাকে নাড়াচাড়া করতে পারছি। এখানে আমি আরেকটা ব্রাশ দিয়ে আরেকটা কালারের রং করি, ঠিক আছে। আমি লাল রংটা একটু উপরে দিতে চাচ্ছি, কিন্তু সম্ভব হবে না, কারণ কি আমি ভুলবশত করছি কি একই লেয়ারে দুই রং করছি। আমি যদি এটা আলাদা লেয়ারে করতাম, কন্ট্রোল শিফট এন, রেড নাম দিয়ে আলাদা লেয়ার নিলাম। এখন এখানে যদি সেই রেড রংটা করতাম, তাহলে আমি অবশ্যই এটাকে নাড়াচাড়া করতে পারতাম। বুঝতে পারছেন? আমরা যে কোনো কাজ করব, নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করব, তাতে আমরা পরবর্তীতে এডিটিংয়ের সুযোগ পাবো, সমস্যা হবে না। কিন্তু আমরা যদি একই লেয়ারে ভুল করে বারবার কাজ করে যাই না, পরবর্তীতে গিয়ে পরে অনেক পরে গিয়ে দেখবেন এই যারে ভুল হয়ে গেছে, একটু সংশোধন করি, একটু নড়াই দিই, পারবেন না। তখন কাজটা আবার প্রথম থেকে শুরু করতে হবে। এই জন্য আমরা এখনই মনে রাখবো যে আমরা যখনই কাজ করব নতুন লেয়ার নিয়ে কাজ করবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ব্লক হয়ে থাকাই তো ভালো। আমি কাজ করতেছি যেন এটা না নড়ে, এখন এটা ক্লিক করে এটা নড়ায় গেল। এটা যদি লক থাকতো তাহলে এটা নড়তো না। এই যে উপরে তালার চিহ্ন আছে, দেখছেন, তালা দিয়ে দিলাম। এখন এখানে নাড়াচাড়া করার সময় যদি এখানেও ক্লিক করে, ওটা নড়বে না। আমি চাচ্ছি না ওটা ওখানেই থাক, নড়ার দরকার নেই। ব্যাকগ্রাউন্ডের তো অত নড়াচড়া করার দরকার নেই। এখন ব্যাকগ্রাউন্ডকে যদি আমি নড়াচড়া করতে চাই, তাহলে ওটাকে একটা নতুন লেয়ার তৈরি করতে হবে। ব্যাকগ্রাউন্ডকে নতুন লেয়ারে তৈরি করার জন্য কি করতে হয়, রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা যায়, কিংবা দুইবার এখানে ডবল ক্লিক করলেই নতুন লেয়ারে পরিণত হয়। এখানে একটা নাম দিতে পারেন, লেয়ারের নাম দিয়ে ওকে করলে এর নতুন লেয়ার হবে, এটা কালারে উঠা যাবে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এই লেয়ারটাকে আমি ইয়া করবো, ব্যাকগ্রাউন্ড বানাবো, সেটাও সম্ভব। লেয়ারটা বড় করে দেন, দিয়ে এখানে দেন, আমি লেয়ারটা এর মাপে দিলাম ইচ্ছা মতো। দেওয়ার পরে এখানে লেয়ার, নিউ, ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখন এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হয়ে গেল, বোঝা গেছে? এখন এটা সাধারণ একটা লেয়ার। এখন এটা ধরে আমরা ছোট বড় করতে পারি। আমি যে এই ছবিটাকে ছোট বড় করতেছি, দেখেন এতে কিন্তু এর প্রপোর্শন নষ্ট হচ্ছে না। প্রপোর্শন মানে এর রেশিও, মানে হাইট ওয়াইডের যে রেশিও অনুপাতটা আছে, অনুপাতটা নষ্ট হচ্ছে না। কিন্তু আমি যখন এই দিক থেকে এই দিকে ছোট বড় করার চেষ্টা করব, তখন এর রেশিওটা নষ্ট হয়ে যাচ্ছে। ছবির রেশিও নষ্ট হওয়া যাবে না, মানুষের ছবি বিশেষ করে রেশিও নষ্ট হলে ওটা দেখতে ঠিক থাকে না, খারাপ লাগে। এক্ষেত্রে আমরা ছোট বড় করব কিভাবে, মুভ টুল সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দেখব যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল আছে কিনা। তারপরে যে কোনো একটা কর্নারে কার্সার নিয়ে যাব, নিয়ে গিয়ে শিফট চেপে ছোট বড় করব। আমরা যদি শিফট চেপে ছোট বড় করি, যে পাশে আমি কন্ট্রোল করতেছি সেই পাশ থেকেই ছোট বড় হবে, শুধু আমি এই পাশ থেকেই ছোট বড় হবে। যে পাশে কার্সার নিয়ে যাচ্ছি শুধুমাত্র সেই পাশ থেকেই ছোট বড় হচ্ছে। কিন্তু আমি যখন শিফটের পাশে অল্টারটাও চাপবো, তখন এটা চার পাশ থেকে ছোট বড় হয়। বোঝা গেছে? আমি যখন শিফটের সঙ্গে সঙ্গে অল্টারটা চাপবো, তখন চার পাশ থেকে এটা ছোট বড় করা সম্ভব হবে। এছাড়া মুভ টুলস দিয়ে আরো সুন্দর কাজ করা যায়। ফাইল, ওপেন, দিয়ে একটা ছবি নিয়ে আসি। এই যে সেদিনের ছবিটা ডাউনলোডে আছে বোধহয়।
এই এখানে আছে। এই ছবিটাই ওপেন করি, ঠিক আছে। ফাইল, প্লেস, একটা ছবি নিয়ে আসি, কারণ এই ছবিটাই নিয়ে আসলাম। আমি চাচ্ছি এই ছবিটা এর ল্যাপটপে বসাবো। এটা মুভ টুলসেরই কাজ, খুব সুন্দরভাবে এটা সম্ভব। আমি শুধুমাত্র মুভ টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি দেখব যে শো কন্ট্রোল আছে কিনা এবং লেয়ারটা সিলেক্ট আছে কিনা। তারপরে কন্ট্রোল চাপবো, চাপার পরে কার্সারটা যখন একটা কর্নারে নিয়ে যাব তখন দেখেন এই কর্নারটা ইজিলি নড়ছে। সবগুলো ওখানে থাকছে, শুধু ওই কর্নারটা নড়ে এখানে আসতেছে। আমি এই কর্নারটাকে নিয়ে এই পাশে নিয়ে গেলাম, ল্যাপটপের ওই পাশে নিয়ে গেলাম, এটাকে আবার এখানে দিলাম, এই কর্নারটা নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। ইন্টার চাপলাম, প্লেস হয়ে গেল। ওটা এখন ল্যাপটপে। বুঝতে পারছেন? কঠিন কিছু না, খুব সহজ। একটু এডিট করে দেই। ফিলটা একটু কমাই দেয়, ল্যাপটপের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন মনে হবে ওটা ল্যাপটপেরই একটা অংশ। আচ্ছা, আবার ফেরত যে সিলেকশন টুলসে, আমরা যদি সিলেকশন টুলস, মার্কিউ টুলস, সিলেকশন টুলস আসলে তিনটা। একটা হচ্ছে গিয়ে মার্কিউ টুলস, একটা লেসো টুলস, একটা কুইক সিলেকশন টুলস। এই তিনটাই হচ্ছে সিলেকশন টুলস। প্রথমে আমরা দেখছি মার্কিউ টুলস। মার্কিউ টুলস দিয়ে আমরা এরকম স্কোয়ার তৈরি করতে পারি, তৈরি করে এইভাবে ডিলিট করতে পারি। যে কোনো জায়গায় লেয়ার এটা সিলেক্ট আছে বলে এখান থেকে ডিলিট হয়েছে। এখানে যদি আরও কিছু থাকতো, ফাইল, প্লেস, যদি এই লেয়ার সিলেক্ট থাকে, এখান থেকে যদি আমি ডিলিট করি তাহলে এই লেয়ার থেকেই ডিলিট হবে, ওপরের লেয়ার ডিলিট হবে না। কারণ কি, আমার ওপরের লেয়ারটা সিলেক্ট নাই। সিলেক্ট করতে হবে, তারপর এখানে ওপরের লেয়ার সিলেক্ট করার পরে ডিলিট করলাম, তখন ওপরের লেয়ারটা ডিলিট হলো। তাছাড়া কখনোই যে লেয়ার সিলেক্ট নেই সে লেয়ারে কোনো কাজ করবে না, যে কাজই করি। আচ্ছা, আমরা যদি মার্কিউ টুল সিলেক্ট করার পরে শিফট চাপি তাহলে দেখবেন এটা একেবারে স্কোয়ার হচ্ছে। মার্কিউ টুল সিলেক্ট করার পরে শিফট চেপে যদি ড্র্যাগ করি তাহলে এটা স্কোয়ার হয়। দেখেন, হাইট ওয়াইড হরিজন্টালি আর ভার্টিক্যালি সমান। এই জায়গা আমি ডিলিট করতে পারি, লেয়ার সিলেক্ট করে ডিলিট করলাম, ওই জায়গাটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এখানে আমি রঙও করতে পারি, এখানে ব্রাশও করতে পারি। আমি ব্রাশ করলেও এর সিলেক্টেড জায়গার বাইরে ব্রাশ যাবে না, যতটুকু সিলেক্ট আছে শুধু অতটুকুর ভিতরেই কাজ করবে। আমরা যদি মার্কিউ টুল সিলেক্ট রাখি, সিলেক্ট রাখার পরে দেখবেন অপশন প্যানেলে তিনটা অপশন আছে। একটা হচ্ছে গিয়া প্রথমে একটা বক্সের মতো আছে, একটা ডবল বক্স জোড়া লাগানো এরকম একটা আছে। প্রথম বক্সটা হচ্ছে কি নিউ সিলেকশন, প্রথমটা হচ্ছে গিয়ে নিউ সিলেকশন লেখাই আছে, নিউ সিলেকশন। তার মানে এখানে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি একটা সিলেকশন হলো, আর এক জায়গায় যদি ক্লিক করে ড্র্যাগ করি আর একটা নতুন সিলেকশন হলো, পুরাতন সিলেকশনটা চলে গেছে। আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, একটা নতুন সিলেকশন হলো, আর একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, নতুন সিলেকশন হলো, পুরাতন সিলেকশনটা নাই। কিন্তু পরের অপশনটা হচ্ছে গিয়ে নতুন সিলেকশন অ্যাড করে। এখানে অ্যাড সিলেকশন, এখানে ক্লিক করার পরে যদি ড্র্যাগ করি দেখা যাবে যে আগেরটার সঙ্গে নতুনগুলো অ্যাড হচ্ছে, নতুন যে সিলেক্ট করতেছি সেগুলো অ্যাড হয়ে যাচ্ছে।
তারপরেরটা হচ্ছে একইভাবে মাইনাস। আমি যখন এটাকে ড্র্যাগ করব এটা মাইনাস হচ্ছে। তারপরেরটা হচ্ছে গিয়া, তারপরেরটা দেখানোর আগে একটা নতুন সিলেকশন নিতে হবে। নেওয়ার পরে আমি এখান থেকে একটা রাউন্ড সিলেকশনটা নেই, রাউন্ড মার্কিং টুলসটা নেই, নিয়ে দেখেন শেষের অপশনটা ধরলাম, ধরার পরে এখান থেকে ড্র্যাগ করে এর উপরে নিয়ে গেলাম। কি হয় এ করলো কি, দুইটার কমন অংশটুকু নিচে শুধু সিলেক্ট করে রাখছে আর বাকিগুলো নাই হয়ে গেছে। এটা যে আমি নতুন যে সিলেকশন, এটা ওই পুরনো সিলেকশনের উপরে যখন ওভারল্যাপ করছে, এই ওভারল্যাপের জায়গাটুকু শুধুমাত্র রাখছে, বাকি জায়গাটুকু রাখেনি, সিলেক্ট করেনি। বোঝা যায়? আর যদি সিলেকশনের জায়গায় আমরা কালার দিতে চাই, খুব সহজে কালার দেওয়া যায়। ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার, তার একটা কিবোর্ড কমান্ড আছে। আমি অল্টার ডিলিট চাপলে ফরগ্রাউন্ড কালার আসে, কন্ট্রোল ডিলিট চাপলে ব্যাকগ্রাউন্ড কালার আসে। এটা হচ্ছে কিবোর্ড কমান্ড। আমরা এর আগে করলাম না, ফরগ্রাউন্ড কালার নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। এটা কিবোর্ড কমান্ড খুব সহজে আসে। কন্ট্রোল ডিলিট চাপলে ফরগ্রাউন্ড, অল্টার ডিলিট চাপলে ফরগ্রাউন্ড, আর কন্ট্রোল ডিলিট চাপলে ব্যাকগ্রাউন্ড। এগুলোর জন্য একটা শিট দিয়ে দিতে হবে। আচ্ছা, কিবোর্ড কমান্ড, আচ্ছা সব কিংবা কিবোর্ড কমান্ডের জন্য আসলে ঘটনা ঘটছে কি, এখানে কিবোর্ড কমান্ডে যে এখানে দেওয়াই আছে, শীট আকারেই দেওয়া আছে সব কিছু। কিবোর্ড কমান্ড কোনটার কি, কিবোর্ড কমান্ড সব লেখা আছে। স্যার আরেকবার ঢুকবেন কি? হ্যাঁ, আরেকবার ঢুকবেন অপশন। এডিট, নিচে কিবোর্ড শর্টকাট, ঠিক আছে। এখানে সব কিছু দেওয়া আছে। এগুলো শো করতেছে না। তারপরে এই দেখেন সব কিছু দেওয়া আছে। ইচ্ছা করলে আপনি নিজে তৈরিও করে নিতে পারেন এখান থেকে। ওটাই বলা লাগতেছে না। আপনার সমস্যা হচ্ছে আপনি নতুন বানায় নেন এখান থেকে কিবোর্ড কমান্ডগুলো ইচ্ছা মতো আপনারা, তবে এমনভাবে তৈরি করবেন যেটা যেন হচ্ছে গা মানে মনে থাকে। এখানে বেশিরভাগ কিবোর্ড কমান্ড কিভাবে আছে, যেমন ধরেন মুভ টুলস, মুভ টুলসের কিবোর্ড কমান্ড কি, এখানে ধরে রাখি, দেখেন বলে দিবে, আসে না জি স্যার। কি ভি, নিচেরটা কি অ্যানসার। এম। কেন এটা এম হলো, এটা ভি হলো? কারণ কি, মুভ টুলসের শুরু এম দিয়া, মার্কিং টুলসের শুরু এম দিয়া, ওই জন্য নিচেরটা এম দিয়েই করছে, উপরেরটা লাস্টের ভি নিচে, ভি যে মানে যে অক্ষরটা বেশি শোনাচ্ছে সেটা নিচে। আর লেসো টুলস, এটা লেসো টুলস অবশ্যই এল দিয়ে হবে। ব্রাশ টুলস বি দিয়া, অক্ষর দিয়ে শুরু, ওই জন্যে এইভাবে টুলসের মানে কিবোর্ড শর্টকাটগুলো দিলে মনে থাকবে আর কি, প্রথম অক্ষর দিয়ে। সাধারণত এখানে দেওয়া আছে প্রথম অক্ষরগুলো দিয়ে। জিতে গ্রেডিয়েন্ট, পিতে পেন, টিতে টেক্সট, এসতে কি শেপ, ইউতে শেপ, জেডতে বোধহয় জুম। আচ্ছা দেখেন, তারপরে এই কাজগুলো যে আমরা করতেছি না, সিলেকশনের সাথে অ্যাড বা মাইনাস এগুলো করতেছি, এগুলো কখনোই এখান থেকে সিলেক্ট করে করা উচিত না। কোনো প্রফেশনাল ডিজাইনারই এখান থেকে করে না, কারণ সমস্যা হয়। হয়তো এটা ক্লিক করাই আছে, আপনি বারবার নতুন একটা সিলেকশন তৈরি করতে চাচ্ছেন, হচ্ছে না, ঝামেলা করতেছে। এই জন্যে হচ্ছে কখনোই এখান থেকে করা উচিত না। আপনারা প্রথমটাই সবসময় সিলেক্ট রাখবেন এবং করবেন কি, একটা সিলেকশন আছে, আপনি করবেন কি, শিফট চাপবেন, শিফট চাপলে নতুন একটা, শিফট চাপলে দেখেন নতুন একটা সিলেকশন অ্যাড করা যায়। অল্টার চাপবেন, অল্টার চাপে ড্র্যাগ করবেন, দেখবেন ওই মাইনাস করে দেওয়া যায়। এবার হচ্ছে গিয়া আপনি
অল্টার শিফট দুইটা একসঙ্গে চেপে ড্র্যাগ করেন, এই কমন অংশটুকু থাকে, বাকিটুকু চলে যায়। ওই কাজগুলোই হয় কিবোর্ড কমান্ডের মাধ্যমে। বুঝতে পারছেন? এখানে সিলেক্ট করে কাজ করলে ঝামেলা হয়, অনেক সময় আপনার খেয়াল থাকবে না কোনটা ক্লিক করা আছে, কোনটা আপনার কাজ করবেন, আপনি বিরক্ত হবেন। অবশ্য ওটাতে সিলেক্ট কিছু করারই দরকার নাই, আপনি কিবোর্ড কমান্ড দিয়ে কাজ করেন, অল্টার এবং শিফট। সহজ উপায় আছে। সহজ উপায়ে। আর যদি এরকম কোনো সিলেকশন থাকে, এই সিলেকশনে উঠাই দিতে চাচ্ছেন, কি করবেন? কন্ট্রোল ডি চাপবেন, ডিসিলেক্ট হয়ে যাবে। কিংবা এখানে সিলেকশনের মাঝখানে রাইট বাটনে ক্লিক করে ডিসিলেক্ট অপশন আছে, এখানে ক্লিক করলে সিলেকশনটা চলে যাবে। অনেকের সমস্যা হয়, এই সিলেকশন যাচ্ছে না কেন স্যার? কন্ট্রোল ডি চাপেন, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে, সিলেকশনটা চলে যাবে। আচ্ছা, তারপরে আছে কি ফেদার অপশন আছে। দেখেন এখানে যদি আমি 20 ফেদার দেই, দিয়ে যদি এখান থেকে যদি ডিলিট করে দিই, মার্কেট টু সিলেক্ট করে এখানে 20 ফেদার দিলাম, যে এখানে ডিলিট করলাম, দেখেন কি হয়। দেখছেন এই সাইড দিয়ে একটু ফেদার হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। এটা যদি 0 করে দিয়ে আমরা কাজ করতাম, কন্ট্রোল ডি, এটাকে 0 করে দিই, 0 করে দিয়ে এখান থেকে ডিলিট করি, দেখেন কর্নারটা খুব শার্প। ঠিক আছে, আমি করব কি, এখানে 20 বা 50 করে দিই, ফেদার করে দিয়ে তারপরে ডিলিট করি, দেখেন কি হয়। দেখছেন এটা কিন্তু ব্লার হয়ে গেছে সাইডে। আমি যদি এখান থেকে 50 করে দিয়ে যদি এখান থেকে কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি কপি করলাম, নতুন একটা জায়গায় নিয়ে যায় পেস্ট করব, কন্ট্রোল ভি, দেখছেন 4 সাইড দিয়ে ব্লার হয়ে গেছে। আর আমি যদি ফেদার ছাড়া করতাম, ফেদার ছাড়া যদি আমি করতাম, তাহলে এটা অন্যরকম হতো। পার্থক্য বোঝা যায়? এটা এবং এটা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে না? এই ফেদার দিয়ে রং করলেও ওই রকমই হয়। আমি যদি এখানে এই ফেদার দিয়ে আমি রং করি, এখন এটাকে ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার জন্য অল্টার ডিলিট চাপলাম, কি হলো? ও এটা এখানে হাইড করা আছে লেয়ারটা, অল্টার ডিলিট চাপলাম, দেখেন রংটা ওইভাবেই আসলো। দেখছেন সাইজগুলো ব্লার হয়ে আসছে। যদি আমরা অন্য কোনো রং দিই তাহলে হয়তো বুঝতে পারবেন। বোঝা যাচ্ছে? এইভাবে আমরা ফেদার দিতে পারি। অনেক সময় হয় কি, আমরা ফেদার দিলাম কিন্তু সমস্যা হচ্ছে কি, ফেদার দিলাম, বারবার দিচ্ছি, বারবার ফেদার আসতেছে, কিন্তু আমার একবার এক মাপের ফেদার দিতে হবে। এখানে দেখেন 50 সিলেক্টে আছে, নতুন একটা সিলেক্ট করলাম, সেখানেও 50 ফেদার আছে। সেক্ষেত্রে আপনি করবেন কি, 0 করে দেবেন, এটা জাস্ট 0, এটা জাস্ট সিলেকশন ফেদার 0 থাকবে। এখানে সিলেক্ট করে নেবেন, নিয়ে রাইট বাটনে ক্লিক করবেন, এখানে ফেদার আছে, এখান থেকে ফেদার দেন, এখানে 50 ফেদার দেন। নতুন একটা লেয়ার নিলেন, নতুন আবার এখানে কালার দিলেন, নতুন লেয়ার নিতে হবে, এখানে কালার দিলেন, দেওয়ার পরে নতুন একটা সিলেকশন নিলেন, এখানে রাইট বাটনে ক্লিক করে আবার ফেদার দেন, এটা দেন 20 বা 10 দিয়ে এখন এটাতে কালার দেন। বুঝতে পারছেন? যখন একই রকম ফেদার দেবেন না, নানা রকম ভ্যারাইটির ফেদার দেবেন, তখন ওখান থেকে দেওয়া হবে না, তখন সিলেক্ট করে নিয়ে রাইট বাটনে ক্লিক করে ওখান থেকে ফেদার দিতে হবে। আচ্ছা,
জাস্ট এই দুই টুলসেরই আলোচনা করলাম, এই দুই টুলসেরই আলোচনা থাক। এই টুলসগুলোর আলোচনা আগের দিনেও করছিলাম, আপনারা অনেকেই নতুন বুঝতেছেন না, ওই জন্য আবার করলাম, কারণ এটা গুরুত্বপূর্ণ, এইগুলো দিয়েই কাজ হবে, খুবই গুরুত্বপূর্ণ ফটোশপের জন্য।